আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে শুনছেন, ভূত গল্পের পক্ষ থেকে আমি মনির হুসাইন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমাদের সাথে আছে আমার এক মামার সাথে ঘটে যাওয়া একটি মর্মান্তিক ভয়ঙ্কর ঘটনা আমাদের সাথে শেয়ার করবে। আসসালামু আলাইকুম। আমাদের দেশের ডিস্ট্রিক্ট ছিল বরিশাল, এখন থাকি বর্তমানে গাজীপুর, শফিপুর, কালিয়াপুর গ্রাম, আন্দারমারি, বিসির গেট, পশ্চিম পাড়া আমাদের বাড়ি। আমার নাম মিন্টু, পেশাজীবী আমি রাজমিস্ত্রি কাজ করি। আমার মাছ ধরা প্রচুর নেশা। যে পুষ্কুনিতে মাছ নাই সেই পুষ্কুনিতে আমি হাতে অন্তত আমার খাওয়ার মাছ আমি জুটাই আনতে এবং আমি খাই। মাছ ধরতাম, প্রচুর মাছ ধরতাম। এই লিভার হেমুরা রাত্রেবেলা টেটা দিয়ে মাছ মারতাম, বোমবাতি জ্বালায় মাছ মারতাম, খুব মাছ মারতাম। সারা বর্ষা মাছ মারতাম। মাছ একদিন মারতাম, 7 দিন ধরে খাইতাম। এরকম দিনও গেছে। গাজীপুর আমাদের দেশের বাড়িতে আমি এত মাছ মারিনি, এই গাজীপুর এসে যে মাছ মারছি মারতে মারতে একদিন লিভার হেমুরা গেটে ভয়ঙ্কর খুব টিপটিপা বৃষ্টি পড়ছে। বৃষ্টি পড়ার সাথে সাথে আমি টেটাটা লইয়া বেরিয়েছি। বারানোর পরে আমি মাছের জায়গায় গেছি। লিভার হেমুরা একটা ডগা ছিল লাইন, ওই লাইনে গেছিলাম মাছ মারবার। পরে ওখানে মাছ মারছি, অল্প কটা মাছ মারছি। মাছ মারার পরে সামনে একটা পড়লো বড় একটা মাছ, রাত্রে মাগুর মাছ। চেহারাটা দেখা গেছে মাগুর মাছ, কিন্তু আসলে কিন্তু এটা মাছ না। কত বড় হবে মাছটা? মাছটা কমের পক্ষে 5 থেকে 6 কেজি হইব। মাছটা দেখে তো আমার পুরো শরীর ঝাড়া মেরে উঠছে। ওর বাবার বাবা, এত বড় মাছ আমার সামনে দিয়ে যাইতেছে আর আমি চায়া রইছি। পরে মাছ কূপ দিলাম, কূপ করে না। আবার কতদিন দূরে পাইতে আবার কূপ দিলাম, আবারও পড়লো না। ফিরি মাছের ঘাড়ায় কূপ দিই, এনে কূপ দিই, এরকম করতে করতে 8-10টা কূপ দিছে আর মাছটা পড়লো না। কেসাত করে শব্দ, আর মাছ নেই, টাটার তলে মাছ নেই। পরে এরকম করতে আমরা আমাদের এই পশ্চিম পাড়া যে ব্রিজের কর্নারে আসছি। আসার পরে এখানে সামান্য 1 মাঞ্জা পরিমাণ একটা পানি আছে। ওই পানিটার ওই নেই, ওটা দিয়ে আবার মাছটা ওই জায়গায় জাল দিচ্ছে। মামা, আপনি যখন মাছটাকে কূপ দিয়েছেন, আপনার মনে তো হয়েছে মাছটা পড়ছে? হ্যাঁ, মাছটা পড়ছে, শব্দ হয়েছে। হ্যাঁ, শব্দ হয়েছে, নিচে কোনো মাছ নেই। টেটা উঠে দেখেন না, টেটা হালকা। পরে কি যে মাছটা কূপ দিলেন, তো মাছটা তো শক্তি কাটাই যাওয়া বলবে, কি মাছটা নাই, কূপ দিছি মাছ নাই। এরকম করে কয়েকবার কূপ দিতে রাত্রে যখন 1:30-2টা বাজে আসা গা, তখন এই বুক পানির মধ্যে আমি মাছটা লাগে কোগা লাগিয়া সারা রাত দৌড়াদৌড়ি করছি, মাছটা লাগে পাড়াবাড়ি করছি, অনেক বিছেছি, পাই না কোন দিয়ে গেছে মাছ। লাস্টে বুক পানির মধ্যে মাছ পাইলাম। ওই গ্যাসের দুর্নীতি বাড়ির ওই যে মুরাদে একটা গর্ত আছে, ওই গর্তের ওখানে। বিষয়টা হলো, আপনি যে এই মাছের পিছনে দৌড়াইতেছেন, রাত কয়টা বাজে গেছে আপনার খেয়াল নেই? না, মাছ দৌড়াতে মাছের নেশায় পড়ে আমি কয়টা বাজে তাও তোর খেয়াল নেই। তুই পরে যখন ওইখানে মাছ মারলাম, তখন ওই মাছটা বুক পানির মধ্যে মারে আবারও গেলাম। মাছটার ভিতরে আবারও নজর পড়লো, ওইখানে আবার গেলাম। যাওয়ার পরে আবারও মাছটা কূপ দিলাম। কূপ ধরনের পরে আমার তখন মাথায় একটা স্বর্ণ লেখিরে, এতগুলো কূপ দিলাম, মাছটা আটকাইতে পারতেছি না। মাছের শব্দ হয়, মাছ পড়ছে, এই মাছ নিচে নাই। তাহলে মনে হয় আমার জানি কোন সন্দেহ ঢুকছে ভিতরে, যে এটা হয়তো মাছ না, এটা যে কোনো একটা আজগুবি ঘটনা। পরে এই ঘটনা করার পরে আমি আস্তে আস্তে উপরে উঠার চিন্তা ভাবনা করলাম। যখন কমর পাড়ের থেকে যখন হাঁটু পানিতে আইলাম, তখনই আমার থাপাতে বাতিটা আমার নিবানোর পরের থেকে এখন তো আমি অন্ধকারে। হ্যাঁ, কিসে থাপড় দিয়েছি খালি দেখলাম এটা বাতাসের স্রোত করে একটা শব্দ হইলো। শব্দটা মানে এমন শব্দ হয়েছে, শব্দ ঠেলা ভয়ঙ্কর হয়ে গেছে, পুরাটা সব অন্ধকার হয়ে গেছে। অন্ধকার করে এসে আমি চোখে যে কিছু যে না দেখি, ওইভাবে দেওয়ার পরে বন্ধ করে নিল। তখন আমার কি করুম, তখন আমি বিড়ি খাই। বিড়ি যায় ম্যাচ পকেটে, বিড়ি তেল আমার পকেটে, কেরোসিন তেল আমার হারে যে তেলটা লমু, ওই শক্তিটা আমার লাগতেছে না। তখন হয়তো আমার মারিয়া লেগে দেখা যায়।
পরে কি করলাম, তবু বুকে সাহস করে টান করে মুখের মধ্যে কেরাসিন নিলাম, লয়ে একটা মেসে খাড়ি দিয়ে একটা ফু দিলাম। ফু দেওয়ার সাথে সাথে ওটা অনেক আলো ছড়াই গেছে, অনেকটি আলো ছড়াই গেছে। পরে পরে আর একটু পানি কমলো, আর একটু উপরে উঠলাম। উপরে উঠার পরে একটা জঙ্গলের একটা ছিল, থুবা ছিল, ওই জঙ্গলের থুবুর সোজায় খারাইছি। মানে এখন আপনার পানি থেকে একটু উপরে উঠছি, উপরে উঠছে। একটু উপরে উঠছি, ওইটা আস্তে 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 উঠতে আসি। এখন আবার অন্ধকার হয়ে আছে, তখন আবার আইসি, আবার সামনে আইসি। সামনে দেখি কি বিশাল এক এমন সুন্দরী, অপূর্ব সুন্দরী, তার এর নিচে আর উপরে আর কোনো পৃথিবীর কোনো বুকে কোনো সুন্দরী মিলে না, মানে এরকম মহিলা নাই। আপনি দেখতেছেন আমার দৃষ্টিতে এরকম যত সেলেন মেলেন, যত টিভি যত যাই দিই, এরকম সুন্দরী রূপসী নেই। তার গায়ে যেমন অলংকার গহনা ভর্তি, হ্যাঁ, হাতে চুড়ি, হাতে পায়ে, তার শাড়ি, এত সুন্দর একটা শাড়ি কিনছে। শাড়িটা কয়েকশো টাকার মনে দাম হবে এটার, আমি অনুমান জানি না। মানে সে এত রূপ, তার রূপে তার আমি বললাম যে তুই আমার এইভাবে অ্যাটাক করলি কেন? আমার যত কেরামতি যা আছে যে আমি তার সারাই, ও খালি আমি কেরামতি করি, ও খালি আমার কাছে কাছে আহে। কেরামতি বলতে আপনি মানে আমার দোয়া দূরি যা আছে, দোয়া কলমা যা আছে সব করতেছি, ও আমার খালি কাছে চাপতেছে। আমার যতই আমি আরো দোয়া কলমা করি, ও আমার খালি কাছে চাপতেছে, কাছে পরে কাছে চাপতেছে। এখন আমি আরো পিছে টানি, এখন আমি চিন্তা করলাম যে পিছে যদি আমি ব্যাক করি, হয়তো আমার ধাক্কা দিয়ে ফেলাই আমারে জাতা দিয়ে ধরিয়া লাগবে, জাতা দিয়ে ধরিয়া লাগব। তখন আমি আর ব্যাক করিনি। তখন আমি কইলে তুই আমার কি চাস, এই কথা কয়ে আমি আমার যত যা আছে সব আমি খুলে ফেলাইতেছি আস্তে আস্তে। চিন্তা করলাম আমার গায়ে যদি কোনো একটা সুতা থাকে তাহলে আমারে আক্রমণ করবো বেশি। মানদার একটা তাগা আসলে ওটাও আমি কাইটা ফেলাইছি, আর দিয়ে টান দিয়ে এমন করে ছিঁড়ছি, জিদ্দের ঠেলায় পারি না যেন ওরা আমি খাই এলাই একবারে সব সিরিয়ালাইছি। সিরিয়া আমি প্রসাব করলাম, প্রসাব করার পরে অয়ন দূরে কারাইছে, যে আমার হাতে থাবা দিয়ে যে না লাগবে পায়। দূরে খারাইছেন, দূরে খাইগা কয় তুই হিন্দু না মুসলমান আমারে বলতেছে। আমি তোর কি মনে হয়? কয় তুই যে প্রসাব করলি, আমি প্রসাব তুই যদি মুসলমান হস তাহলে তুই প্রসাব ভেঙে তুই আমার কাছে আইতে, আর যদি হিন্দু হস তাহলে তুই দূরে থাক, দূরে থাক, দূরে থাক। পরে এই কথা কওয়ার পরে পরে আমার দিকে আক্রমণ করে, আমিও আক্রমণ করি। আক্রমণ করবো, ওই প্রসাবের মধ্যে শালা আয়া পড়ছে, আয়া বেরির মধ্যে পড়ে আছে। ও আমার একটা গুছা দেয়, আমি ওর একটা গুছা দিই, আমারটা খুব ব্যথা লাগে। আমি যে দেই তুলার মতো লাগে, মানে আমি যে কি গুছা দিছি আমি কোনো কিছু বুঝি না, বাতাসে গুছা মারতেছে, ও মারতেছে ঠিকই, আমি ব্যথা পাইতেছি। কিন্তু ব্যথা যে এমন ভাবে পাইতেছে যে বাচ্চা ফলাফানে যেমন থাপড় দেয় না, এরকম ভাবে ব্যথা পাইতেছে। মানে এত বেশি জোরে লাগে না, দেখা যায় কিন্তু তাস করে আওয়াজ হয়েছে। কিন্তু ও আমার খুব জোরে দিতে আছে, আমি ওরও জোরে দিতে আছে। এরকম করতে 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 প্রচুর পরিমাণ পর্যন্ত মারামারি করলাম, মারামারি করতে আসি। তারপরে সারতাছে না, কইলে দেখ তুই আমার সার, আমার কোনো ওস্তাদ আছে, যদি ওস্তাদের কাছে কই তাহলে তোর এরিয়া সারা করাইব। কত ওস্তাদ কে? তখন আমি নাম কইলাম জমুক, কত ওস্তাদেরও খবর আছে। আমি বলি খাইছি, আমার ওস্তাদেরই খবর আছে, তো আমার খবর আরো বেশি করবো। আপনি কিছু সাধেন নাই? না এমন জিনিস দেব, না 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 না, আমি কিছু সাধেন। আমি বলি দেখ তুই আমার সার, আমি তোর কোনো ক্ষতি করি না, তুই আমার ক্ষতি করবি কেন? আমি তোর কি ক্ষতিটা করছি? তুই জেলে রাখি, তুই কি এর মাছ মারাস তুই এখানে? এইখান দিয়ে তোর আমি কয়েকটা দিন চাকা মারছি, আমার ঢিলা মারছে, আসলে কিন্তু এটা বাস্তব, আমার অনেকদিন ঢিলাও মারছে। তোর আমি ঢিলা মারছি, তাও তুই যাস না। তুই প্রতিটা দিন তুই কি আজকে তোর গ্যাপে পাইছি আমি, মানে ওই দিন আর কি একটু মঙ্গলবার দিন আসছিল, ভয়ঙ্কর দিন, শনি মঙ্গলবার দিন একটা ভয়ঙ্কর দিন থাকে। মঙ্গলবার দিনও আসছিল, ওই দিন আমার আটকায় এসে, আটকানোর পরে সারা রাত এরকম পার্সাপার্সি করতে 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 আমি একবার ক্লান্ত, অমায়িক ক্লান্ত। মাছের পিছনে না ধরে না না, মাছের পিছনে না গেলে আমার ধরতে পারতো না। ওই মাছের পিছনে যাওয়ানি তো আমার এই কামটা করলো। আমার পিস লাগছে হয় মেঘার বাড়ির হে কোনাতে,
মেঘের বাড়ি এরকম প্রথম দ্বিতীয় কোপটাতে নেই আমার ওই আমার পিছ লাগছে ওই মাছ সাজিয়ে গেছে প্রথমে মাছ সাজিয়ে খারাইছে ওই যে একটা মাছ টাকি মাছ কোবাইছে রে কোবাই ডাইরেক্ট পকেটে লুয়ে এলেছি লুয়ে আমি আগুনে পয়লা কুপটার মাছটি আমি আগুনে সেকা দিয়েছিলাম ওই আগুনে সেকা দিয়ে মাছটা লওয়ানে হয় আমার পিছে লাগছে নইলে লাগতো না পরে এরকম করতে 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 হয় আমার মারে আমি ওরে মারি এরকম বহুত পাঁচরাবাসি করলাম পরে ও আমার কয় আমার টাকা পয়সা দিয়ে অনেক ভাষা দিব আর ও আমার লগে থাকবে আমি বলি না আমি বিয়ে করছি আমি তোরে কেন বিয়ে করি আপনার বিয়ের প্রস্তাব দিছে? হ্যাঁ আমার ডাইরেক্ট বিয়ের প্রস্তাব দিছে আমি বলি না আমার সন্তান আছে ছেলে আছে সন্তান আছে মেয়ে আছে তুই আমার পিছনে কেন লাগবি আমি বিয়ে করছি কয় না তোর বিয়ে লাগবে না আমি আছি তুই সব বাদ দে আমি বলি না আমি বাদ দিব আমার পোলাপন বাচ্চা পোলাপন কই যাইবি কার কাছে যাইবি আমি কেন বাদ দিব এরকম করতে তো ওও মারে আমিও মারি ওও মারে আমিও মারি তেমন বাঁচাইছে একমাত্র মহাকাকা আর তোমার নানা জমিরুদ্দিন এই দুজনে গেছে যে জাল বাইব আল্লাহ বাঁচাইছে ওনার আল্লাহ বাঁচাইছে ওনারা হইলে উছিলা হ্যাঁ হ্যাঁ ওনারা হইলে উছিলা এই পরবর্তী আবার ওই যে গ্যাসে আবার উমুরাতে লাইট মারছে কয় কিরে অনেকক্ষণ ফোন তো খালি এনে খালি শব্দ শুনি চাপ্পার 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 খালি শব্দ শুনি কিন্তু আমিও ভয়তে গ্যাসও কিন্তু ভয়তে পারে না গ্যাসও কিন্তু শুনছে জিনিসটা কিন্তু ওও ভয়তে পারে না ঘরতে দাফা দাফি করি যে পানির মধ্যে প্যাকের মধ্যে ও মারে আমিও মারি ও মারে আমিও মারি পরে মহাকাকু লাইট মেরা আবার বন্ধ করে লাগছে তখন আমি উলঙ্গ একেবারে উলঙ্গ তখন উলঙ্গ তখন আবারও মারে লাইট মারা বন্ধ করছে আবারও মারে আমিও মারি ও খালি মারতে আছে মারতে আছে আমিও মারতে আছে কিন্তু আমি যত মারতে 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 আমার এই ডেন আর কুলায় না আমার এই ডেনা এমন নিঃশক্তি হয়েছে কত এরকম খালি জারাইতে পারে ঘুষি যে মারছি কিন্তু আতাল বাতাল ঘুষা মারছি কিন্তু আমার কামান না আমার ডেনার অবস্থা শেষ হ্যাঁ আপনারও মানে বিষয়টা ক্লান্ত করছে ক্লান্ত করছে দুর্বল করছে আমার দুর্বল করছে এমন দুর্বল করছে মানে আর আধা ঘন্টা থাকলে আমার আর পায় না কেউ আমার ওইখানে শেষ দেওয়া যায় তারপরে তারপরে মহাকাকু আবারও পরে লাইট মারছে জমিরুদ্দিন টাকা কয় কি কয় এই মহা দেখছি ওটা কেডা কয় এটা মানুষ ভাব লাগে পরে আস্তে আস্তে ওনারা আগাইছে ওনারাও লাইট মারতেছে এমনি ফট করে খুব পরে মসজিদে আজান দিছে সাইরা দিছে হয়ে চলে গেছে তখন আমার কয় কিরে তুই এনে খা তখন পরে কাকুর গেলাম কাকু আমি খুব ক্লান্ত হয়েছি গে আমার একটু উপরে নেই তারা দুজনে ধরাধরি করে আনলো আইনে অনেকক্ষণ পর জিজ্ঞাসা করলো কিরে তুই কি এরকম ক্লান্ত হয়েছিস কা তোর লুঙ্গি একটা নে কাপড় চোপড় এক জায়গায় তুই এই অবস্থা খা আমি বলি বাবু এই ঘটনা আমার এইভাবে আক্রমণ করছে হ্যাঁ আমি এই পরিস্থিতি ভাবে আমার ক্লান্ত করে লাগছে আধানটা দেওয়া নেই আমার সারতে নেই পরে এই পর্যন্ত আমার যাওয়ার সময় কিছু বলা যায় না যাওয়ার সময় বলছে তো আমার দেখা সারবো এইভাবে বইলা আবার বেশ কয়েকদিন পর আবার গেছি মাছ মারবার ওই জায়গায় না এইবার গেছি আমি একাডেমির ওই মুড়া আনসার একাডেমি ওই মুড়াই গেছি পশ্চিম মুড়াই গেছে প্রথম মারলো চাকা মারছে আমি আর চাকার অনুভব করিনি না মারার পর আমি গেলাম ওই রঙ্গার ট্যাগ দিয়ে যে মাহমুদ্দিন বর্তমানে যে পুষ্কুনিটা এই পুষ্কুনিটা এনে গেছি আর এই বরাবর আইসি আরে তাও মাছ মারতে বিশাল এক ভয়ঙ্কর সাপ মানে সাপ এখন আজকে আবার সাপ সাজিয়ে আমার এমন দৌড়ানি দিছে দৌড়াতে পুরো হুম সাপের ট্যাকের পুরোটা আমি ঘুরলাম ঘুরতে আমি রঙ্গারটাকে যা বললাম রঙ্গারটাকে একবার ওই যে তোমার ওই যে চিতা খোলাটা আছে না চিতা খোলাটা উনি যায় পড়ছে ঘুরতে ওনে গেছে ওনে আরো বেশি ভয় খালি সাপ যেদিকে যায় খালি সাপ বাড়ে যেদিকে যায় খালি সাপ বাড়ে ও জায়গায় গেছে আরো বেশি বাড়ি এখন আমার চোখের পানি কে চায় বাবা গো মা করে যত শিক্ষার দিই কেউ শুনে না কাছে দেখি মানুষ যত ওই ভাই ওই বাবা ওই তুই আমার বাবা তুই আমার মা তুই আমার খালা একটু বাঁচা মারে সব আমি দেখি আমার দেহে কিন্তু এরা কেউ করতে পারে না লাস্টে করিম আছে করিমে পরে কয় কিরে তুই দৌড়াদৌড়ি করস কা তুই ফার্সাফার্সি করস কা তুই কাল্লাও কি ফার্সাফার্সি করস আমি কিন্তু চোখের দিই খালি সাপ দিই খালি সাপ আমার খালি দৌড়ায় এবার দৌড়ে উনিও আমি ক্লান্ত হয়ে পড়ছি পরে করিমে আমারে এই বাসায় আনলো বাসায় আনলে পরে আমি আবার আমার খালার কাছে কইছি যে খালা আমার এই ঘটনা করতেছে
পরে আতর রমা খালা মারা গেছে, উনি আল্লাহ বেহেশতে নসিব করুক। উনি আমার খুব সহযোগিতা করছে। ওনার ছেলেকে যতটুকু ভালো না বাসো না আমার যতটুকু ভালোবাসতো। পরে উনি আমার আরেকটা দোয়া কলমা শিখাই দিল। শিখানোর পরে আমি এই আস্তে 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 পরে বলে তুই মাছ মারিস না হন, আমি এটা ঠিক করে নি, তারপর তুই মাছ মারিস। পরে তো আর মাছ মারি না। পরে আমার প্যারালাইসিস হয়ে গেল আবার, এই মাছ করে আমার তো প্যারালাইসিস হয়েছে। ও আপনি প্যারালাইসিস হয়ে গেছিলেন প্যারালাইসিস হয়েছিলাম। পরে আমার ওই প্যারালাইসিস ওই ঘটনার থেকে? ওই ঘটনার থেকে আমি প্যারালাইসিস হয়ে গেছিলাম ডাইরেক্ট। প্যারালাইসিস হওয়ার পরে বিল্লাল ফকিরের কাছে কিছু করে, তো তোমার প্যারালাইসিস না, তোমার উপরতে কোনো একটা আক্রমণ। পরে উনায় আবার এই সারাইল, আল্লাহ রহমতে ওনার কাছে গেছে, আল্লাহ মুক্তি করছে। হ্যাঁ, উনি হইলেও ছিল আল্লাহ অনেক আল্লাহ দিলে একটু ভালো আছে না। মাছ না, এনার কোনো মাছ ওর সাথে আর কোনো দেখা সাক্ষাৎ নেই। ওই মাছ মারা বোন তোর লোক দেখা। আপনার কি আর ইচ্ছা আছে সামনে মাছ মারার? না না, আমার আর মাছ মারার ইচ্ছা নেই। জীবনে আমার ইচ্ছা শেষ। মাছ মারতে গেলে খুব ভয়ঙ্কর, জীবন ত্যাগ করে যাইতে মাছ মারতে, রাত্রে মাছ মারতে গেলে। ধন্যবাদ, আপনি অনেক ভয়ঙ্কর বিপদ থেকে আল্লাহ আমার বাঁচাইছে। ভিউয়ার্স, আপনারা ঘটনাটি শুনলেন। ঘটনাটি কেমন লাগে সেটা কমেন্টসের মাধ্যমে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর আপনাদের কাছেও যদি এমন কোনো ঘটনা থাকে যেটা আমাদের কাছে যদি পাঠান, রেকর্ড করে পাঠান, লিখে পাঠান বা এসে বলেন, যেভাবেই হোক বলেন, যদি আপনারা পাঠান সেক্ষেত্রে আমরা সেটা প্রচার করব আমাদের এই ভূত গল্প ইউটিউব চ্যানেলে। আরও নতুন নতুন ঘটনা নিয়ে সামনে আমরা হাজির হব। সেই ঘটনা পেতে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকেই শুনছেন, ভূত গল্পের পক্ষ থেকে আমি মনির হুসাইন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমাদের সাথে একটি গল্প শেয়ার করবে আমাদের এক ভাই। ভাই, আপনার নাম কি? হাসান আল মামুন। হাসান আল মামুন ভাই। ভাই, আপনি জিন ভূত এগুলো বিশ্বাস করেন? বিশ্বাস করি বলতে প্র্যাকটিক্যালি আমি অনেক কিছু দেখছি এবং আমার পার্শ্ববর্তী এই জিন ভূত সম্পর্কে অনেক কিছু শুনছি, এগুলি একবারই বাস্তব। ওইখান থেকে একটা ঘটনা আমাদের শোনাবেন? হ্যাঁ, শোনানো যা। আচ্ছা শুনান, আমাদের শ্রোতারা শুনবে। আমার ইয়া হইলো যে ঘটনাটা বলবো, এটি হচ্ছে ময়মনসিংহে। ময়মনসিংহ ঘটনা, এখানে একজন মোটরসাইকেল মেকার আছে, উনি এখনো মেকারি করেন। ওনার বয়স মনে হয় তখন 31-32। তখন খুব সার্ভিস দিত বিভিন্ন জায়গায়, এবং ওনার বিভিন্ন ধরনের এই কাস্টমার আছে, অফিসার এই ধরনের অনেক কাস্টমার আছে। এক ভদ্রলোক আছে, ওনার এক মোটরসাইকেল নষ্ট হয়ে গেল। তখন আসলো বিকালবেলা, এসে বললো যে ভাই, আমি তো রাত্রে ইয়াতে থাকবো, বাসায় থাকবো, আমার গাড়িটা একটু দেখে আসো। তখন উনি দিনের কাজ শেষ করিয়া সন্ধ্যা করে গেল এই ময়মনসিংহ গফরগাঁও এলাকায়। ওইটা কিন্তু আবার একটু ডিয়ারিং এলাকা, মার্ডার টাডার মানে সন্ত্রাসী বেশি হয়। তাছাড়া বিভিন্ন জঙ্গল টঙ্গল আছে, কিন্তু প্রায় জায়গার মধ্যে দেখবেন লাশটা ঝুলায় দিয়েছে, এই ধরনের ইয়াগুলি হয় বেশি। আর বিশেষ করে জিনগুতের ইয়াটাও ওইদিকে প্রকটটা বেশি। ওই দিন ওই যাওয়ার পরে গাড়ির অবস্থা দেখিয়া গাড়ি করলো, ভাই পার্সেন্টলি লাগবে, মানে গড়গাঁও বাজার থেকে নিয়ে দিল। কাজ শেষ করে আসতে আসতে প্রায় 1:30 বাজে গেছে, রাত 1:30। তখন সে আবার একটা বাইক নিয়ে গেল। ওই বাইক দিয়া আবার বাড়িতে আসার পথে খালি এই পুরা রাস্তা ফাঁকা, একেবারেই ফাঁকা। মানে আপনার মাঠের ভিতর দিয়ে রাস্তা? হ্যাঁ, মাঠের ভিতর দিয়ে রাস্তা, একেবারেই ফাঁকা। দুই পাশে দিয়ে আবার কতটুকু আসছে, আসার পথে এক পাশে দিয়ে আবার নদী। নদীটাও আবার একটু চরের মতো পেটে রয়েছে, এই অবস্থা। একটু ড্রাই সিজন আর কি। পরে কতটুকু আসার পরে মোটরসাইকেল অটোমেটিক বন্ধ হয়ে গেছে, স্টার্ট বন্ধ হয়ে গেছে। অথচ তেল আছে, মোবিল আছে, যা কিছু আছে সবকিছুই ঠিক। মানে রানিং মোটরসাইকেল এতক্ষণ চলে আসছে, ওইখানে যাওয়ার পরে বন্ধ হয়ে গেছে। বন্ধ হওয়ার পরে হ্যাঁ, তো আবার মেকার নিজেই খুব ট্রাই করতেছে, গাড়িও স্টার্ট হয় না। পরে তো হ্যাঁ, আবার কি ঘটনা, গাড়ি স্টার্ট হয় না, কারণটা কি? পরে চিন্তা করছি প্লাগের সমস্যা নাকি, প্লাগটা কইয়া করতেছে না, দেখে যায় না, সব কিছু ঠিক আছে। কিছুক্ষণ পরে
একজন ভদ্রলোক আসলো, ইয়া ওই পাঞ্জাবি পরা, টুপি লাগানো, সাদা, মানে সব কিছুই সাদাই একেবারে পাঞ্জাবি টুপি এগুলো সাদা সাদা একেবারেই সাদা। আবার ওনার সাথে আবার এই পিছন দিয়ে আছে 20-25 জন। হ্যাঁ, আবার একটা খাডুলা আছে, খাডুলা মধ্যে একটা মরা লাশ। মানে হুজুর টাইপের লোক মরা লাশ নিয়ে মানে আসতেছে। এদিকে আসতেছে, তাও কি রাস্তা দেয়া না, রাস্তার নিচে দেওয়া আছে, যে ইয়াটা আছে না চরটা, নদীর পাড়ে দেয়া, হ্যাঁ হ্যাঁ। এই পাশে আসছে। আসার পরে উনি আবার ডাকতেছে, "এই, এদিকে আয়, জানা যাবে না, তাড়াতাড়ি এরকম ভাবে ডাক দিল দুইবার দিয়ে। তখন হ্যাঁ একটু ভয় পেয়ে গেল, কোনো মানুষ টানুষ নাই, হঠাৎ করে এখানে এরা এই জানা যায় করতেছে। আচ্ছা জানা যাচ্ছে, শুনে ওদের সাথে একসাথে যাবো কেন, খালি জায়গায় যেতে পেরে গেছি কেন। অথচ এই যে এরা যে জিনভূত, এটা কিন্তু সে আর জানেই না, খেয়ালও নাই। তার সাথে আবার টুপিও নাই। ওরা আবার টুপি খোঁজাখুঁজি করতেছে পকেটে, পরে টুপি লাগবো না, আসো। হ্যাঁ আবার বুঝে হয়েছে, টুপি লাগবো না, আসো। হ্যাঁ আবার করছে কি, নিচে নামার জন্য প্রস্তুতি দিয়েছে, নামবো। নামার কিছু 2-3 ট্যাঙ্ক বাড়াইছে, বাড়ানোর পরে হঠাৎ করে একটা গাড়ি আসতেছে। গাড়ি বলতে এটা পুলিশের গাড়ি, টহল দিতেছে। পুলিশের গাড়ি আইসা দেখে মোটরসাইকেল দাঁড়া দিয়েছি পাশে, আমার লোকটাও নিচে নামতেছে। এই পর্যন্ত মানে পুলিশের গাড়ি আসতে আসতে আবার সে আবার নামে গেছে নিচে। নামে যাইতে আবার ওই লোকগুলি আবার সামনের দিকে আগাইতেছে। পরে আবার বলতেছে তার ইমামতি করার জন্য। তখন তো মানে একটা ইয়ে হয়েছে, পুলিশের গাড়ি আইসা আবার মোটরসাইকেল দেখে আবার দাঁড়াইছে, দাঁড়াই আবার পরে ডাকতেছে এদিকে আসো। ডাকে আনছে, আনার পরে বলতেছে তুমি এনে কি করো? স্যার আমি তো গেছিলাম অমুকের বাসায়, এই সমস্যা, গাড়ি দিয়ে দিলাম, এখন তাহলে এখন এনে নাম লাগে। ও এখন তো এনে এই যে জানাজা পড়তে মানে এত রাত্রে জানাজা কি, কোথায় লোক, কোথায় কি, অথচ আর কোনো কিছুই নাই, আর কোনো কিছু। পুলিশ তো যখন জিজ্ঞেস করছে আপনি এখানে কেন, তখন ওই লোক বলছে আমি এখানে তো জানাজা পড়তে আসছি। পিছন দিকে তাকিয়ে দেখে কেউ নাই, একেবারে মরা লাশও নাই। আর এই যে লোকগুলি ছিল কেউই নাই। তারপরে তো হ্যাঁ একেবারে নার্ভাস হয়ে গেছে, আর মানে হ্যাঁ তো আর তার ভিতরে ভয় ঢুকে গেছে। ভয় ঢুকাতে পরে কি করবো, পরে পুলিশের গাড়ি দাঁড়ায়া পরে বলছে তুমি গাড়ি চালাও। গাড়ি যখন আবার স্টার্ট দিছে, গাড়িও স্টার্ট হইল। গাড়ি স্টার্ট হওয়ার পরে ওই আস্তে আস্তে করে কতটুকু যাওয়ার পরে আবার দাঁড়ায় রয়েছে পুলিশ। আবার কতক্ষণ স্টে করছে যে সে যাইতে পারে কিনা, নর্মালি ভাবে যাইতে পারে কিনা। পরে কিছুক্ষণ পরে দেখা যায় সে যাইতেছে। যাওয়ার পরে তো একটা না 4-5 দিনই আসলো, কঠিন জ্বর ছিল। ডাক্তারের কাছে নিল, বিভিন্ন হসপিটালে নিল, রক্ত পরীক্ষা করলো, এই সেই অনেক কিছু, কোনো রেজাল্ট নাই। লাস্ট মুহূর্তে এক কবিরাজের মাধ্যমে পরে করলো, ট্রিটমেন্ট করলো। পরে কবিরাজে সব কিছু বলে দিছে যে এরকম ঘটনা হয়েছিল, এই সেই। পরে সবকিছু করলো। উনি আবার ট্রিটমেন্ট করার পরাতে আবার এখন সুস্থ আছে। তবে আর রাত্রে বেলা বাহিরে যায় না, যত টাকাই দেন সেবা দেয় দিনের বেলা, রাত্রে সেবা দেয়। ধন্যবাদ হাসান ভাই আপনাকে। আসলে আপনারা যারা রাতের বেলা বাইরে বের হন, অবশ্যই আপনারা সাবধানতার সাথে বের হবেন। আর যখন যাবেন অবশ্যই কাউকে নিয়ে যাবেন, একা অত দূরে যাওয়া ঠিক না। রাত একটা মানে বিশাল রাত, অনেক রাত, এই রাতে একা চলাফেরা খুবই ঝুঁকিপূর্ণ, রিস্ক। আসলে আপনারা যারা জিন ভূত এগুলো বিশ্বাস করেন না, আসলে যাদের সাথে এই ঘটনা ঘটেনি তারা বলতে পারবেন না ওই সময় ওই মুহূর্তটা কতটা ভয়ঙ্কর, কতটা অসহায় হয়ে পড়ে মানুষ। যার সাথে ঘটে সেই একমাত্র বুঝতে পারে। ধন্যবাদ হাসান ভাই আপনাকে আমাদের একটা ভালো সত্য ঘটনা বলার জন্য। আল্লাহ হাফেজ। ঘটনাটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং ঘটনার ভালো মন্দ কমেন্টস করে জানাবেন। আপনাদের কারো যদি এমন ঘটনা থাকে তাহলে অবশ্যই আমাদের কাছে পাঠাতে পারেন। আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে শুনছেন, ভূত গল্পের পক্ষ থেকে আমি মনির হুসাইন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এই ঘটনাটি পাঠিয়েছে
পাবনা থেকে মাসুম ভাই। এই ঘটনা আমার কাকার সাথে ঘটে যাওয়া একটি ভয়ঙ্কর ঘটনা। সময়টা ছিল বর্ষাকাল, তাই বর্ষার শেষের দিকে মাছ ধরার ধুম পড়ে যায় আমাদের এখানে। আমার কাকা মাঝ বয়সী, তার অনেকগুলো বন্ধু আছে যারা প্রায়ই নদীতে, খাল বিলে, পুষ্করিতে মাছ ধরতে যায়। একদিন সন্ধ্যার দিকে আমার কাকা জাল, দড়ি ও পাতিল নিয়ে বন্ধুদের সাথে মাছ ধরতে যায়। তারপর কি হয় আমরা কেউ তা জানি না। আমি মাঝরাতে কাকির কান্না শুনে ঘুম থেকে উঠে শুনি সবাই মাছ ধরে বাড়িতে ফিরে আসলেও আমার কাকা এখনো ফিরে আসেনি। ঘটনাটা জানতে পেরে আমি আমার পাশের বাড়ির কাকাকে জিজ্ঞেস করি, কাকা, আমার কাকা কোথায়? তখন সে আমাকে প্রথম থেকে ঘটনাটি খুলে বলে। মাছ ধরার এক পর্যায়ে রাত 12টা থেকে 12:30 হবে, তখন আমার কাকা হঠাৎ করেই আকাশে কিছু একটা দেখতে পায় এবং সবাইকে ডাক দিয়ে বলে, দেখো, আমাদের মাথার উপর দিয়ে 3টি আলো খুব দ্রুত চলে যাচ্ছে। তখন সবাই উপরের দিকে তাকায় এবং দেখতে পায় সত্যি 3টি আলোর ছটা খুব দ্রুত মাথার উপর দিয়ে চলে গেল। এটা দেখে আমার কাকা একটু ভয় পেয়ে যায়। ছোটবেলা থেকে এখানে মাছ ধরছে, কিন্তু কখনো এমন ঘটেনি। চারিদিকে যেন নীরব নিস্তব্ধতা আরো বেড়ে যায়। শুনশান নীরবতায় ছেয়ে গেছে চারপাশ। নদীর মাঝখানের শোষো বাতাস আর পানির শব্দে পরিবেশটা আরো ভয়ঙ্কর করে তুলতে সাহায্য করছে। এক পর্যায়ে আমার কাকা বলে ওঠে, আমি আর মাছ ধরবো না, আমার ভালো লাগছে না। তখন তার সাথে থাকা 3-4 জন বলে ওঠে, ঠিক আছে, তাহলে তুমি বাড়িতে চলে যাও। তারপর কাকা তার প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। তারপর আর কেউ কিছু জানে না। আমার কাকার বন্ধুরা যখন বাড়িতে ফিরে তখন এসে দেখতে পায় আমার কাকা এখনো বাড়িতে ফিরেনি। তখন কাকি ও কয়েকজন মিলে আশেপাশে খোঁজাখুঁজি করেও কাকাকে পায় নাই, তাই চিৎকার করে ওঠে। আমি বুঝতে পারছিলাম না যে এখন কি করা যায়। সবাইকে বুঝিয়ে আমরা সেই রাতে আরেকবার বিলের কাছে যেয়ে কাকাকে খোঁজাখুঁজি করি এবং কাকার নাম ধরে ডাকাডাকি করি। কোনো লাভ হয়নি, কাকাকে সেখানে পাওয়া যায়নি। পরদিন সকালে থানা সহ গ্রামের আশেপাশে খোঁজাখুঁজি করা হয়, সেখানেও কাকাকে পাওয়া যায় না। এভাবেই কেটে যায় 3 দিন। বাড়িতে শোকের ছায়া নেমে আসে। একজন জলজন্ত মানুষ কোথায় হারিয়ে যেতে পারে, এমনকি খুঁজেও পাওয়া যায়নি তার সাথে থাকা লাইট, জাল, পাতিল, অন্যান্য জিনিসপত্র। ভালো করে খোঁজাখুঁজি করা হয়, কিন্তু তাতেও কোনো লাভ হয়নি। এক পর্যায়ে কাকাকে পাওয়ার আশা ছেড়েই দেওয়া হয়। পাশাপাশি চলছিল কবিরাজি চিকিৎসা, যাতে করে কাকাকে ফিরে পাওয়া যায় এবং তার সাথে সেদিন রাতে খারাপ কিছু ঘটেছিল কিনা সেটা জানতে পারা যায়। তাতেও কোনো লাভ হয়নি। এরপর 3 দিন কেটে যাওয়ার পর রাতের বেলা হঠাৎ করেই বাড়ির সামনে কাকাকে দেখতে পাওয়া যায়। কাকাকে দেখতে পাওয়ার সঙ্গে সঙ্গে চিৎকার চেঁচামেচি শুরু হয়ে যায়। সবাই বাড়ি থেকে ছুটে আসে। আমিও এসে দেখি, হ্যাঁ, সত্যি কাকা ফিরে এসেছে। তখন সঙ্গে সঙ্গে কাকাকে গোসল করিয়ে খাবার খাওয়িয়ে কাকাকে বসানো হয় একটি জায়গায় এবং একজন কবিরাজ ও এলাকার কয়েকজন লোক এসে কাকার কাছে জানতে চায় 3 দিন সে কোথায় ছিল, কেন ছিল আর কি বা ঘটেছিল তার সাথে, যার কারণে সে 3 দিন বাড়িতে ফিরেনি। তারপর কাকা একটু সুস্থ হওয়ার পর বলতে শুরু করে, যখন সে বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়ে বাড়িতে ফিরছিল তখন পিছন থেকে কাকাকে কেউ ডেকে ওঠে, রতন, এই রতন। তখন কাকা পিছন দিকে ফিরে দেখতে পায় 3টি বৃদ্ধ বয়সী লোক তাকে ডাকছে। তখন কাকা জিজ্ঞেস করে, আপনারা কারা? তখন তারা বলে ওঠে, আমরা পাশের গ্রাম থেকে এসেছি। আমরা যার বাড়ি গিয়েছিলাম তার বাড়ি থেকে ফিরতে একটু রাত হয়ে গিয়েছে। তোমার কাছে যেহেতু লাইট আছে, সে যেন তাদের একটু বাড়িতে পৌঁছে দিয়ে আসে। কাকা তখন রাজি হয়ে যায় এবং তাদের সাথে সাথে 2-1টি কথা বলতে বলতে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। তারপর কিছু দূর যাওয়ার পর তার পা যেন আর উঠতে চাইছিল না, যেন বরফ হয়ে গেছে। সামনে যেন অন্ধকার বেরিয়ে চলেছিল। সে তখন তার টর্চ লাইট দিয়ে পিছনে ফিরে তাকায়,
কোথায় মানুষ? আশেপাশে মানুষের চিহ্ন পর্যন্ত নেই, শুধু তার নাক বরাবর 3টি আলোর গোলা ভাসছে বাতাসে, একবার উপরে উঠছে, একবার নিচে নামছে। এই আলোগুলো সেই আলো মাছ ধরার সময় যখন সে দেখেছিল। তখন কাকা নিজের জ্ঞান আর ধরে রাখতে পারে না, সে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। যখন জ্ঞান ফিরে তখন সে দেখতে পায় মাজারের পিছনে একটি জঙ্গল টাইপের জায়গায় পড়ে আছে। তখন সে সঙ্গে সঙ্গে বাড়িতে ফিরে আসে, কিন্তু আশ্চর্যের বিষয়, জ্ঞান ফেরার সাথে সাথে তিনি বাড়িতে চলে আসলো। মাঝখানের 3টে দিন কি হয়েছিল? মাজারের পিছনে পড়ে থাকা অবস্থায় এই 2 দিন কি তাকে কেউ দেখেনি? এরপর অনেক কবিরাজ দেখানো হয়, তার শরীরের উন্নতি হলেও সেই রাতের রহস্যের জট এখনো খোলেনি। তারপর থেকে কাকা আর কখনোই রাতের বেলায় মাছ ধরতে যায়নি। শুধু তাই না, সেই রাতের কথা মনে হলে রাতে কাকা একা বাহিরে যেতে ভয় পান। সেই নির্মম ভয়াবহতা মাঝে মাঝে কাকাকে গ্রাস করে বসে। মূলত এটি ছিল ঘটনা। ঘটনাটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং ঘটনার ভালো মন্দ কমেন্টস করে জানাবেন। আপনাদের কারো যদি এমন ঘটনা থাকে তাহলে অবশ্যই আমাদের কাছে পাঠাতে পারেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন আরো সুন্দর সুন্দর ঘটনা পেতে। সবাইকে ধন্যবাদ। নওগাঁ শহরের রাস্তার একটি ঘটনা। তখন রাত প্রায় 2টো বাজে। এই ঘটনাটির শিকার একজন সিএনজি চালক, তার নাম হাবিব। হাবিব তখন সিএনজি নিয়ে বাসায় ফিরছিল। হাবিব তখন দেখল 2জন মধ্যবয়সী হুজুর ধরনের ব্যক্তি তাকে সিএনজি থামানোর জন্য অনুরোধ করছে। তা দেখে সে থামালো এবং একজন হুজুর তাকে বলল, ভাই, আমরা খুব বিপদে পড়েছি, আপনাদের কি হয়েছে জানতে পারি? সামনে আমাদের এক বন্ধু একটি লাশ নিয়ে দাঁড়িয়ে আছে, ওই লাশটি নিয়ে আমাদের সামনের গ্রামে যেতে হবে, তুমি কি আমাদের পৌঁছে দিতে পারবে? হাবিব কিছুক্ষণ ভাবল, তার মনে ওনাদের জন্য দয়া হলো। সে আবার বলল, হ্যাঁ, পৌঁছে দিতে পারবো, ধন্যবাদ তোমাকে। এটা বলে দুজনেই সিএনজিতে উঠে পড়ল। কিছু দূর যেতেই হাবিব দেখল আরেকজন হুজুর লাশ নিয়ে দাঁড়িয়ে আছে, লাশটি কাপড় দিয়ে পেঁচানো। হাবিব ওনার সামনে এসে সিএনজি থামালো। এরপর 2 হুজুর নামলো এবং 3 জন হুজুর লাশটি নিয়ে উঠল। তারপর তারা হাবিবকে সিএনজি চালাতে বলল। আর একজন হুজুর তার সাথে কথা বলতে থাকলো, সামনের গ্রামে যেতে কতক্ষণ সময় লাগবে? এই প্রায় 40 মিনিট। তুমি পিছনের দিকে চাইবে না, লাশের অবস্থা বেশি ভালো না, দেখলে ভয় পাবে। আচ্ছা হুজুর। তারপর হাবিব সিএনজি চালানো শুরু করলো, কিন্তু সে লাশ দেখার আকর্ষণ অনুভব করছে, কিন্তু সে সাহস পাচ্ছে না। এর প্রায় 5 থেকে 6 মিনিট পর সে অদ্ভুত বাজে শব্দ শুনতে পারল। এক অজানা ভয় তাকে গ্রাস করছে। সে তার মনের ভয় দূর করার জন্য সামনের লুকিং গ্লাস দিয়ে পিছনের দিকে চাইল। চেয়ে যা দেখলো তা দেখার জন্য কখনোই প্রস্তুত ছিল না। সে দেখল ওই 3 হুজুর লাশটিকে ছিঁড়ে ভিড়ে শকুনের মতো খাচ্ছে, কেউ কলিজা তো কেউ বুকের রক্ত পান করছে। তা দেখে সে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে গেল। যখন তার জ্ঞান ফিরল তখন হাসপাতালের বেডে ভর্তি, তার সারা শরীরে ব্যান্ডেজ। তাকে সকালে রাস্তার পাশে একটি খাল থেকে উদ্ধার করা হয়। এখন সে সুস্থ আছে। ওই দিনের ঘটনার পর থেকে আজও সে সন্ধ্যার পরে সিএনজি নিয়ে বের হয় না। আজও তাকে এই ঘটনা তাড়া করে বেড়ায়। আমার এই ঘটনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন। আরও নতুন নতুন ঘটনা পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে ধন্যবাদ। বছরখানেক আগের ঘটনা। আমাদের এক বন্ধু শিহাব গিয়েছিল তার গ্রামের বাড়ি শ্রীপুরে। সেখান থেকে এসে আমাদের এক ভয়ঙ্কর ঘটনা শোনালো। ঘটনাটা ওই গ্রামের এক মাঝবয়সী লোককে নিয়ে। ওনার নাম ছিল মান্নান মিয়া। ছিল বলেছি কারণ লোকটি এখন আর জীবিত নেই। সে যাই হোক, আমাদের এই ঘটনাটার মূল অংশ মান্নান মিয়াকে নিয়ে। মান্নান মিয়া শ্রীপুরের স্থায়ী কেউ নন। বছর 5 আগে গ্রামে এসেছিলেন ঘুরতে।
এরপর গ্রামের লোকজন তাকে পছন্দ করে ফেলে, একটা ঘরও তুলে দেয় তার থাকার জন্য। লোকটা খুবই মিশুক প্রকৃতির ছিল, কারো যে কোনো সাহায্যে তাকে ডাকলেই সাড়া দিত। গত 2009 সালের গ্রীষ্মের এক দুপুরে মান্নান মিয়া মারা যায়। লোক মুখে শোনা যায় ওই দিন বাজার করে এসে মান্নান মিয়া হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়ে। বারবার বলতে লাগে রাস্তায় তার সাথে খুব খারাপ কিছু হয়েছে, কিন্তু সেই খারাপ কিছুটা কি তা সে পরিষ্কার করে বলতে পারেনি। তার আগেই সে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। তার লাশ সেদিন দাফন করে দেওয়া হয়। গ্রাম্য রীতি অনুযায়ী মানুষজন তাদের কবরস্থানের শুধু নিজেদের ফ্যামিলির মেম্বারদের জন্যই জায়গা রাখেন। মান্নানের সেই গ্রামে কোনো পরিচিত লোক ছিল না, বিদায় তার কবর দেওয়া হয় রাস্তার পাশে একটা বেল গাছের নিচে। তার মারা যাওয়ার কারণ কেউ আবিষ্কার করতে পারেনি। আমি হয়তো বলছি কারণ মূলত এখান থেকেই আমাদের কাহিনী শুরু হতে যাচ্ছে। আমার এক বন্ধুর নাম জাবেদ, আমাদের মাঝে বলতে গেলে দুঃসাহসী। জীবনের একটা বড় সময় সে প্যারানর্মাল অ্যাক্টিভিটি নিয়ে গবেষণা করে কাটিয়ে দিয়েছে। বেচারার খুব কষ্ট যে জিন ভূত কিছুই কখনো তার দেখা হয়নি। শিহাবের কাছে ঘটনাটা শুনেই সে লাফিয়ে উঠল। যে করে হোক তাকে সেখানে যেতেই হবে। এর পিছনে বড় একটা কারণ ছিল শিহাবের শেষের কথাটি। মান্নান মিয়ার কবরস্থানে নাকি প্রায় রাতের বেলায় কাউকে বসে থাকতে দেখা যায়। কয়েকজন তো হলফ করে বলেছে তারা মান্নান মিয়াকেই দেখতে পেয়েছে। এর চেয়েও ভয়ঙ্কর ব্যাপার হলো মান্নান মিয়ার কবরের উপর নাকি একটা কুকুর শুয়ে থাকতে দেখা যায়। কুকুরটা কোথা থেকে আসে, রাত শেষে কোথায় যায় তা আজও কেউ জানে না। এমনকি দিনের বেলা কুকুরটাকে কেউ কখনো দেখেনি। প্রতি পূর্ণিমার রাতে কুকুরটা মান্নান মিয়ার কবরের পাশে বসে কাঁদে। যারা রাতের বেলায় গ্রামের বাজার থেকে আসেন তারা অনেকেই ওই কুকুরটা দেখেছেন। মান্নান মিয়ার কবর যে রাস্তায়, ওই রাস্তা এখন প্রায় বন্ধের উপক্রম। এই কথাগুলোই আসলে জাবেদের মাথাটা খারাপ করে দিল। শিহাবের এক কথা, সে কোনো অবস্থাতে জাবেদকে নিয়ে যাচ্ছে না। জাবেদ অনেকটা নাসরবান্দা পাবলিক, অনেক কাঠখড় পুড়িয়ে শেষমেশ শিহাবকে রাজি করালো যাওয়ার ব্যাপারে। আমার নিজেরও যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু সেই সময় মিড টার্ম পরীক্ষা চলছিল, দেখে যাওয়া সম্ভব হয়নি। যাই হোক, জাবেদের প্ল্যান ছিল পূর্ণিমা রাতে উক্ত স্থানে থাকা। এতে কুকুরটাও দেখা যাবে, পাশাপাশি ছবি তোলার জন্য ভালো আলো থাকবে। বাংলা ক্যালেন্ডার দেখে সময় নির্ধারণ করে রওনা দিল তারা মানে জাবেদ আর শিহাব। সাথে আরো দুজনের যাওয়ার কথা ছিল, কিন্তু শেষ মুহূর্তে দুজনই যাওয়া বাদ করে দেয় পারিবারিক কিছু ঝামেলার জন্য। যাই হোক, জাবেদ নির্দিষ্ট সময়ে গ্রামে পৌঁছায়। আদর আপ্যায়নে তাদের বরণ করে নেয় শিহাবের আত্মীয় স্বজনরা। মোটামুটি ফ্রি হবার পর জাবেদ শিহাবের ছোট কাকাকে খুলে বলে আসার আসল উদ্দেশ্য। শুনে ছোট কাকা কিছুটা গম্ভীর হয়ে যান। শেষমেশ জাবেদ আর শিহাবের প্রবল অনুরোধের মুখে নতি স্বীকার করতে হয় তার। যাওয়ার অনুমতি দেন, কিন্তু সাথে তার দেওয়া পরিচিত একজনকে নিয়ে যেতে হবে। জাবেদ চাচ্ছিল একাই যেতে, কারণ এসব ব্যাপারে বেশি মানুষ থাকলে নাকি প্যাচ লেগে যেতে পারে। কিন্তু ছোট কাকার শর্ত একটাই, হয় সাথে তার দেওয়া গাইড যাবে, না হইল যাওয়া বাতিল। শেষমেশ জাবেদকে রাজি হতেই হলো। সেদিন ছিল রবিবার। সন্ধ্যার পর পরেই আকাশ উজ্জ্বল করে পূর্ণিমার চাঁদ উঠল। চাঁদের আলোতে চারপাশ যেন আলোকিত হয়ে উঠল। বিপত্তি শুরু হলো ঠিক তখনই। শিহাব তাড়াহুড়া করে বের হতে গিয়ে দরজার চৌকাঠের ধাক্কা খেয়ে সাথে সাথে মাথা ধরে বসে পড়ল। হাত সরাতেই দেখা গেল ফিনকি দিয়ে রক্ত বেরোচ্ছে। বাসা ভর্তি মানুষের মধ্যে হট্টগোল বেঁধে গেল। একে তো গ্রাম অঞ্চল, তার উপরে এখনো ফ্রিজ জিনিসটা এতটা জনপ্রিয় হয়ে ওঠেনি। শিহাবকে ধরাধরি করে নলকূপের পাড়ে নিয়ে যাওয়া হলো। প্রায় 20 মিনিট লাগলো রক্ত বন্ধ হতে। এদিকে জাবেদ তো টেনশনে মারা যাচ্ছে। শেষমেশ বুঝি যাওয়াটা বাতিল হয়ে গেল। ওই অবস্থায় শিহাবের পক্ষে যাওয়া একদমই সম্ভব ছিল না। কিন্তু জাবেদ
কাকাকে বলে তার নিজের যাওয়াটা নিশ্চিত করে নিল। সাথে থাকবে গাইড রতন আলী। অনেকেই হয়তো ভ্রু কুঁচকাতে পারেন, চেনা নেই জানা নেই ওই অবস্থায় তার বাসা থেকে কিভাবে বের হতে দিল, তাও যখন ছেলেটা তাদের অতিথি। ভাই, জাভেদকে আমি চিনি, সে যদি বলে সে যাবে তাহলে তাকে আটকানো কারো পক্ষে সম্ভব না। এমনকি সে তখন নিজের বাবা মার কথাও শুনবে না। রতন আলী ওই গ্রামের সবচাইতে সাহসী মানুষদের একজন। ছোট কাকা রতন আলীকে বুঝিয়ে দিল যেন কোনো অবস্থাতে জাভেদকে ফেলে চলে না আসে। গ্রামে ছোট কাকার ভালো প্রতিপত্তি ছিল। রতন আলী নিজের বুকে চাপড় দিয়ে বলল, সে কাউকে ভয় করে না, ভূতের ভয় তার নেই। বরং শহরে ভাইয়ের সাথে আজকে দেখবে কিসের ভূত কার ভূত। রতনের হাতে একটা ব্যাটারি চালিত টর্চ লাইট, জাভেদের ঢাকা থেকে একটা শক্তিশালী টর্চ লাইট আর একটা ভালো মানের ডিজিটাল ক্যামেরা নিয়ে যায়। ক্যামেরাটা গলায় ঝুলিয়ে টর্চ লাইটটা হাতে নিয়ে হাঁটতে লাগে সে। পাশে রতন আলী। রতন তাকে গ্রামের বিভিন্ন ঘটনা জানাতে লাগলো। কোন বাড়ির কে কবে কার হাতে খুন হয়েছে, কে কোথায় ফাঁস দিয়ে মারা গেছে, এইসব। জাভেদের বিরক্ত আর ভয় দুটোই লাগছিল। ভয় লাগার ব্যাপারটা আমার অনুমান, কারণ সে যখন গল্পটা বলছিল তখন বলেছিল শুধু বিরক্তি লাগছিল আর অদ্ভুত একটা অনুভূতি হচ্ছিল। আমি ধরে নিয়েছি সেই অনুভূতিটাই ভয়। বাড়ি থেকে সে জায়গাটার দূরত্ব 2 মাইলের মতো। গ্রামের নীরবতা নাকি ভূত দেখার টেনশনে কে জানে জাভেদের ভীষণ বাথরুম চাপল। রতন আলীকে সে টর্চ লাইট ধরতে বলে নিজে গেল একটা গাছের নিচে প্রকৃতির ডাকে সাড়া দিতে। কাজ শেষ করে ফিরে এসে তারা আবার হাঁটতে লাগলো। কিছুক্ষণ চুপচাপ হাঁটার পর হঠাৎ রতন আলী জাভেদকে জিজ্ঞেস করে বসল, মান্নান মিয়া সম্পর্কে কতটা জানে সে? জাভেদ একটু চমকে গেল, কারণ কিছুক্ষণ আগে যে গলায় রতন আলীর কথা বলছিল তার সাথে এখনকার গলার জন্য একটু অমিল লক্ষ্য করা যায়। তবে সে ঘাবড়ে না গিয়ে সে বোঝার চেষ্টা করলো ব্যাপারটা কি, আসলেই তাই নাকি তার দুর্বলতার মনের চিন্তা। জাভেদ মান্নান মিয়া সম্পর্কে যা জানতো তা বলল রতন আলীকে। শুনে রতন আলী কিছুক্ষণ চুপ করে থেকে বলল, মান্নান মিয়া কেমনে মারা গেছে জানতে চান? জাভেদ কিছুক্ষণ অবাক হয়ে বলল, কিন্তু সবাই বলে মান্নান মিয়ার মৃত্যুর কারণ কেউ জানে না। তারা জানে না কারণ মান্নান কাউকে এই ব্যাপারে বলতে চায় নাই। তাইলে তুমি কিভাবে জানো? মান্নান আমার খুব ক্লোজ ফ্রেন্ড আছিল। মরার আগে তোমার সাথে কি কথা হয়েছিল? কিছুক্ষণ চুপ করে থেকে রতন বলল, আপনি আসল ঘটনা জানতে চান? জাভেদের এই প্রথম গায়ে একটু কাটা দিয়ে উঠল। তবুও সে উত্তর দিল, হ্যাঁ, তুমি যদি জানাও তাহলে বলতে পারো, আমার নিজেরও এটা জানার খুব ইচ্ছা। এরপর রতন আলী জাভেদকে যা বলল তা আমি একটু সাজিয়ে লেখার চেষ্টা করলাম। যে দিনের ঘটনা, সেদিন সকালে মান্নান মিয়া তার সপ্তাহের বাজার করতে যান। বাজারের পরিচিত মানুষের সাথে দেখা সাক্ষাৎ করে নিজের প্রয়োজনীয় জিনিসপত্র কিনে সে রওনা হয় বাসার দিকে। পথিমধ্যে একটি কবর পড়ে ওই রাস্তায়। অনেকেই বলে ওই কবরে নাকি মাঝে মাঝে এক বৃদ্ধকে দেখা যায়। আবার অনেকে বলে ওই কবর থেকে রাতের বেলায় নানা রকম আওয়াজ আসে। কে বা কারা কান্না করে, সেই আওয়াজ নাকি পাক খেয়ে খেয়ে বাতাসে ভাসে। মান্নান মিয়ার এসব ব্যাপারে তেমন পাত্তা দিত না। সেদিন আসার পথে হঠাৎ তার ভীষণ তৃষ্ণা পায়। তার বাজারের ব্যাগ থেকে বোতল বের করে পানি খাওয়ার জন্য রাস্তার পাশেই বসে পড়ে সে। এমন সময় একটা কালো কুকুর এসে তার পাশে বসে। কুকুরটা দেখে একটু অবাক হয় মান্নান মিয়া। গ্রামে অনেক দিন যাবৎ আছে সে, কিন্তু আগে কখনো এত বড় কালো কোনো কুকুর দেখেনি। কুকুরটা মান্নানকে এক দৃষ্টিতে দেখতে থাকে। হঠাৎ মান্নানকে অবাক করে দিয়ে বলে ওঠে, আমার কবরের পাশে বসে আছিস, তোর সাহস তো অনেক বেশি দেখছি। মান্নান প্রথমে ভাবলো তার শোনার ভুল। সে ব্যাগ থেকে পানি বের করে চোখে মুখে পানি দিল। এবার সে আরো স্পষ্ট শুনতে পেল কুকুরটা বলছে, কিরে ভয় পেলি নাকি? মান্নান মিয়া এবার পুরো ঘাবড়ে গেল।
অনিশ্চিত বিপদের আশঙ্কায় সে তার হাতের পাশে পড়ে থাকা একটি গাছের ডাল নিয়ে ছুঁড়ে মারল কুকুরটার দিকে। ডালটা সরাসরি গিয়ে লাগলো কুকুরের মুখে। এক পাশ কেটে গিয়ে রক্ত বের হতে লাগলো। প্রচন্ড রাগে গর্জে উঠল কুকুরটা। স্পষ্ট ভাষায় মান্নানকে বলল, তুই আমাকে আঘাত করেছিস, এর পরিণাম তুই ভোগ করবি। এই বলে কুকুরটা ভয়ঙ্কর গর্জন করে মান্নানকে কামড়াতে আসলো। কুকুরটার সাথে ধাক্কা লাগার সাথে সাথে মান্নান জ্ঞান হারিয়ে ফেলে। জ্ঞান হারানো অবস্থায় মান্নান স্বপ্ন দেখে এক বুড়ো লোককে। লোকটি প্রবল ঘৃণা নিয়ে তাকিয়ে আছে মান্নানের দিকে। মান্নানকে উদ্দেশ্য করে বলতে লাগলো, তুই আমার গায়ে হাত তুলেছিস, আমাকে আঘাত করেছিস, এই পরিণাম মৃত্যু। মান্নান ভয়ে জড়সড় হয়ে বলল, আমি জানি না আপনি কে, আপনাকে আমি আমার জীবনে আগে কখনো দেখিনি, আমি কিভাবে আপনাকে আঘাত করব। তখন লোকটি নিজের বর্ণনা দিল, ত্রান্তিক, এই ব্যাপারটার সাথে হয়তো আমরা অনেকেই পরিচিত। ত্রান্তিক তাদের বলে যারা তন্ত্র মন্ত্র নিয়ে থাকে। এরা প্রায়ই গোরস্থান শ্মশানঘাটে রাত্রিবেলায় কালো জাদু চর্চা করে। তান্ত্রিক মূলত খারাপ প্রকৃতির হয়। এরা ক্ষমতার লোভে বলতে পারেন, অমরত্বের লোভে এমনকি মানুষ খুন করে তা দিয়ে তপস্যা করে। ওই লোকটি এমন একজন তান্ত্রিক ছিল। একবার মানুষ খুন করার অভিযোগে তাকে গাছের সাথে ফাঁস দিয়ে মারা হয়। এরপর তাকে কবর দেওয়া হয় গ্রাম থেকে দূরে এক বৌদ্ধ এলাকায়। সেই কবরটির কথা একটু আগে আমরা বলেছিলাম। যাই হোক, সেই তান্ত্রিক মারা যাওয়ার পরও তার আত্মা এখনো মানুষের ক্ষতি করার জন্য ঘুরে বেড়ায়। তান্ত্রিকটা মান্নানের সামনে কুকুর বেশে এসে বসেছিল এবং মান্নান তাকে আঘাত করায় সে ভীষণ ক্ষুব্ধ হয়। এরপর হঠাৎ মান্নানের ঘুম ভেঙে যায়। সে খুব খারাপ অনুভব করতে থাকে, তার নিঃশ্বাসের সমস্যা হতে থাকে। সেখান থেকে কোনো রকম বাসায় যায় মান্নান। এরপর আস্তে আস্তে মৃত্যুর কোলে ঢলে পড়ে। রতনালী এতটুকু পর্যন্ত বলার পর হঠাৎ কর্কশ শব্দে কাছে কোথাও একটা পেঁচা ডেকে ওঠে। ঠিক সাথে সাথে চমকে ওঠে জাবেদ। শুনতে পায় রতনালী তাকে পিছন থেকে ডাকছে, ওই ভাইজান, জলদি নন, মুক্তে এতক্ষণ লাগেনি। জাবেদ ঘাড় ঘুরিয়ে পিছনে তাকিয়ে দেখে অস্থির চিত্তে অপেক্ষা করছে রতনালী। আর সে নিজেকে আবিষ্কার করে যে গাছের নিচে সেখানে প্রকৃতির ডাকে সাড়া দিতে এসেছিল। আমাদের গল্পটি এখানেই শেষ। এখানে আপনাদের কিছু কমন প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। সেদিন আসলে কি হয়েছিল আমি বলতে পারবো না। একজনের এক এক রকম ধারণা। সম্ভবত মান্নান মিয়া এসে জানিয়ে দিয়ে গিয়েছিল তার মৃত্যুর রহস্য। হয়তোবা এটা জাবেদ মিয়ার বিক্ষিপ্ত মনের কল্পনা। জাবেদ কি তারপর কবরটা দেখতে গিয়েছিল? জি না, জাবেদ সেই গাছের নিচেই মাথা ঘুরে পড়ে যায়। রতনালী তাকে কাঁধে করে বাসায় নিয়ে আসে। জাবেদের এরপর কি হলো? জাবেদের এরপর একটানা 4 মাস অসুস্থ ছিল। ডাক্তারদের ধারণা তার মেন্টাল ব্রেকডাউন হয়েছে। 4 মাস পর জাবেদ হসপিটাল থেকে ছাড়া পায়। এই ঘটনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, একটা কমেন্টস করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আরো মজার মজার ঘটনা পেতে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আরও একটি ভৌতিক ঘটনা নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। খুলনা থেকে ঘটনাটি পাঠিয়েছে আমার এক ছোট ভাই তুষার। তো আর দেরি না করে সরাসরি তুষারের ঘটনায় চলে যাই। আজকে যে ঘটনাটি বলবো সেই ঘটনাটি আমার দাদির কাছ থেকে শোনা। সময়টা ছিল 1930-এর দিকে। ওই সময়ে আমার নানার পরিবার বেশ ধনী পরিবার ছিল। তাই আমাদের গ্রামে কোনো লোক বা অতিথি আসলেই তাদের আপ্যায়ন করা হতো আমার নানার বাড়িতে। একদিন শীতের রাতে বাড়িতে সবাই প্রায় শুয়ে পড়েছিল। তখন রাত 9টার দিকে দরজায় কড়া নাড়ে। নানা তখন দরজা খুলে দেখতে পায় সাদা দাড়ি, সাদা পাঞ্জাবি ও টুপি পরা এক ব্যক্তি। বয়স প্রায় নানার মতোই হবে। তখন নানা জানতে চাইল, কে তুমি? তখন সে বলে, আমি পাশের গ্রামের একজন হুজুর। মেয়েকে দেখতে এসেছিলাম। বুঝতে পারিনি মেয়ের বাড়ি থেকে বের হতে হতে এতটা রাত হয়ে যাবে।
তাই যদি দয়া করে আমাকে আপনার বাড়িতে থাকতে দেন আজকের রাতটুকু, তাহলে অনেক উপকার হতো। তখন নানা নিরুপায় হয়ে লোকটিকে থাকতে দেয় এবং নানিকে ডেকে তুলে লোকটির খাওয়া দাওয়ার ব্যবস্থা করে। খাওয়া শেষ করে আমার নানা এবং সেই লোকটা একটি আলাদা রুমে শুতে যায়। গ্রামের বাড়ি, নানার সাথে নতুন লোক, নানার ঘুম আসতেছিল না। তাই পাশে টিপি টিপি জ্বলা হারিকেনের আলোতে বেশ অনেক রাত পর্যন্ত গল্প করলো নানা এবং ওই লোকটি। ওই লোকটি কথায় কথায় নানাকে কয়েকটি কথা বলে যায়। কথাগুলো ছিল এমন: আপনার বাড়িতে বড় কোনো গাছ 2-3 দিনের ভিতরে ভেঙে পড়ে যাবে। আর সে আরও জানায়, এই বাড়িতে অনেক দিন কেউ মারা যায়নি, কেউ একজন মারা যাবে এবং গ্রামে কিছু রোগ ব্যাধি তৈরি হবে। তাই তিনি আমার নানাকে বলেন, আপনারা একটু সাবধানে থাকবেন। তখন নানা ভাবেন এখন অনেক রাত হয়েছে, তাই হয়তো লোকটি এরকম কথা বলছে। তার কথাগুলো একটু গুরুত্ব দেয়নি, মজার ছলে কথাগুলো উড়িয়ে দেয়। তারপর দুজনেই ঘুমিয়ে পড়ে। নানা খুব পরহেজগার লোক ছিলেন, তাই তিনি ফজরের নামাজ পড়ার জন্য উঠে যান। ঘুম থেকে উঠে নানা যা দেখেন তা দেখার জন্য একটুও প্রস্তুত ছিলেন না। তিনি দেখলেন তার পাশে শুয়ে থাকা সেই লোকটি আর নেই। নানা ভাবেন তিনি হয়তো উঠে রওনা হয়ে গেছেন, কিন্তু নানা দেখলেন যে দরজা দিয়ে বের হবে সেই দরজা ভেতর থেকেই বন্ধ। তাই নানা বাহিরে বের হয়ে সবাইকে জিজ্ঞেস করলেন যে কেউ লোকটিকে চলে যেতে দেখেছেন কিনা। সবাই বললেন না। এরপর নানা অবাক হয়ে গেলেন আর লোকটির বলা কথাগুলো ভাবতে লাগলেন। যাই হোক, 2 দিন পর বাড়ির সবচাইতে বড় তেঁতুল গাছটি ভেঙে পড়ে যায়। তার কিছুদিন পরে গ্রামে কলেরা রোগের সৃষ্টি হয়। তারপর সেই লোকটির কথাগুলো নানিকে সব বলে দেয়। সেই কলেরা রোগে আক্রান্ত হয়ে গ্রামের অন্যান্য লোকের সাথে আমার নানাও মারা যায়। এরপর নানার বলা কথাগুলো নিয়ে নানি অনেক চিন্তায় পড়ে যান, কিন্তু সেই হুজুরটিকে খোঁজ করেও আর পাওয়া যায়নি। মূলত এটিই ছিল ঘটনা, কিন্তু সেই হুজুরের বিষয়টি আজও রহস্য হয়ে আছে। আজকের মতো এখানেই শেষ। আমার এই ঘটনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্টস করবেন এবং নতুন নতুন আরও ঘটনা শুনতে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা যদি কেউ ঘটনা পাঠাতে চান তাহলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। ঘটনাটা আমার এক দূর সম্পর্কের আত্মীয়ের কাছ থেকে শোনা। যাকে নিয়ে ঘটনা তার নাম আসাদ। ঘটনাটা এরকম: আসাদ 1971 সালে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে বরিশালের কোনো এক স্থানে সরকারি চাকরিজীবী ছিলেন। পাকিস্তানি মিলিটারি বাহিনী যখন বরিশাল আক্রমণ করে তখন উনি মুক্তিযুদ্ধে যোগ দেন। বরিশালের বাবুগঞ্জ নামক জায়গায় এক ক্যাম্পে তিনি প্রশিক্ষণ নেন। ওই সময়ে এক রাতে তিনি প্রকৃতির ডাকে ক্যাম্পের পাশের এক জঙ্গলে যান। ভুলবশত একটি পুরনো কবরের উপরে বসে পড়েন। তখন তিনি তার পাশে কিছু আজব শব্দ শুনতে পান। তখন চাঁদের আলো ছিল। ওই আলোতে তিনি দেখেন পুরনো একটি গাছ থেকে একটা মহিলা উল্টো হয়ে নিচের দিকে হেঁটে নেমে আসছেন। মহিলাটির চোখ বলতে কিছুই ছিল না। মহিলাটি দেখতে দেখতে তার খুব কাছে চলে আসে। তিনি কি করবে কিছুই বুঝতে পারছিলেন না, এমনকি দৌড় দেবে সেও শক্তিটাও হারিয়ে ফেলেছিলেন। তখন তিনি দেখেন মহিলাটির মাথা ফাটা আর ফাটা জায়গা থেকে রক্ত ঝরছে। কিছু রক্ত কাপড়েও লেগে আছে আর চুলগুলো এলোমেলো। মহিলাটি ওনাকে ধরার জন্য হাত বাড়ালেই তিনি দৌড় দেন। কিছু সময় পর তিনি পিছনে তাকিয়ে দেখেন যে কয়েকটি অনেক বড় বড় আকারের শূকর তার দিকে দৌড়ে আসছে। এটা দেখে তিনি আরো জোরে দৌড় দেন এবং একটা গাছের সাথে বাড়ি খেয়ে
অজ্ঞান হয়ে যান। ক্যাম্পে ফিরছে না দেখে তার সঙ্গীরা তাকে খুঁজতে বের হয় এবং জঙ্গলের এক পাশে পায়। তার শরীরে কোনো কাপড় ছিল না এবং বিভিন্ন স্থানে লাল দাগ দেখা যায়। তার অবস্থা বেশি ভালো ছিল না। তার কিছুদিন পর তাকে তার গ্রামের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। তখন যুদ্ধ শেষ হয়ে গিয়েছিল। তার গায়ে লাল দাগগুলো কিছুটা বড় হয়ে কালো হয়ে যায়, সাথে প্রচুর ব্যথাও শুরু হয়। বহু ডাক্তার দেখিয়েও কোনো লাভ হয়নি। শেষে এক কবিরাজের শরণাপন্ন হন। কবিরাজ তাকে বলেন তিনি যে জায়গায় বসেছিলেন সেটা ছিল একটা কবর। পরে খোঁজ নিয়ে জানতে পারেন যে কবরের উপরে বসেছিলেন ওটা ছিল এক মহিলার কবর, যে মানুষের উপরে কালা জাদু করত। গ্রামের সবাই মিলে একদিন ওই মহিলাকে লাঠিপেটা করে এবং উনি মারা যান। সবাই মিলে ওনাকে জঙ্গলে কবর দিয়ে রাখেন। এরপর থেকেই অনেকেই রাতে জঙ্গলে ওই মহিলাকে দেখতে পেত। যাদের ভাগ্য ভালো তারা বেঁচে ফিরত, আর যারা ওর খপ্পরে পড়েছে তাদের কেউ মারা যেত, আর যারা বেঁচে ফিরত তাদের শরীরে লাল দাগ দেখা দিত, যা কিছুদিন পর কালো হয়ে পচন শুরু হতো, অবশেষে মারা যেত। কিছুদিন পর উক্ত আসাদেরও শরীরে পচন শুরু হয় এবং সেও মারা যায়। এটাই ছিল ঘটনা। আমি আবির এখন যে ঘটনাটা শেয়ার করব তা আমার সাথে এবং আমার বাসার প্রতিটি ফ্যামিলি মেম্বারের সাথে ঘটা। আমি তখন ক্লাস 9-এ পড়ি। সাল 2008। আমাদের এক মহিলা ভাড়াটিয়া মারা যায়। সবকিছু ভালোভাবেই হলো, কিন্তু দুর্ভাগ্যবশত কারণে জানাজাটা উল্টা পড়ানো হয়। যেদিকে মাথা থাকার কথা সেদিকে পা দেওয়া হয়। পরে ব্যাপারটা বুঝতে পারলেও ভুলভাবেই কবর দেওয়া হয়। কবরটি দেওয়া হয় তার শ্বশুর বাড়ি, খুলনার খালিশপুর নামক কোনো এক জায়গায়। আর এখান থেকেই কাহিনীর শুরু। একদিন রাতে তার স্বামী টয়লেটে যায় এবং সেই মুহূর্তেই কারেন্ট চলে যায়। 10 থেকে 15 সেকেন্ডের ভিতর তার বউয়ের গলায় কেউ একজন বলে, মোমবাতিটা নাও। সেই ভয়ে সেন্সলেস হয়ে যায়। এভাবেই চলে কিছুদিন, কিন্তু এতে ভয় আরো বেড়ে যায়। তার স্বামী এক হুজুরের কাছে যায়। হুজুর বলেন, আপনারা লাশটাকে তুলেন, গোসল করিয়ে আবার জানাজা পড়ান। তখন কেবল 8 দিন হয়েছে সে মারা গেছে। দুপুরে লাশ ওঠানোর জন্য গেলে কবরের মাটি ওঠানোর পর আমি এবং সবাই যা দেখলাম তা আর কোনোদিন দেখতে চাই না। দেখলাম যে কবরে ওই মহিলা হেলান দিয়ে বসে আছে, আর কাফনের কাপড়, অনেকখানি কাপড় তার মুখের ভিতর গোজানো। এরপর 3 হুজুর মিলে কবরে নামলেন এবং দোয়া দুরুদ পরে কাপড়টা টেনে বের করতে থাকেন। এক সময় কাপড়টা বের হয়ে আসলে মহিলার লাশটি মাটিতে শুয়ে পড়ে। তাকে আবার গোসল করানো হয় এবং জানাজা পড়ানো হয়। তারপর কবর দেওয়া হয়। তার কিছুদিন পর তার স্বামী আবার আরেকটি বিয়ে করেন। কিছুদিন পর লোকটি রাতে বাসায় একা ছিলেন। পরদিন সকালে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। পরে আশেপাশের লোকজন খোঁজাখুঁজি করে বাসা থেকে প্রায় 1 কিলোমিটার দূরে তাকে খুঁজে পাওয়া যায়। তাকে জিজ্ঞেস করলে তিনি বলেন যে রাতে তার বউয়ের মতো একজন মহিলা তাকে ডেকে নিয়ে যায় এবং তাকে বিয়ের কথা বলেন। লোকটি আবার বিয়ে করেছে, সে কারণে একটা থাপ্পড় দেয়। সে থাপ্পড়ের দাগ স্পষ্ট আমরা দেখেছি সবাই। তার 2 দিন পরে লোকটি মারা যায়, কিন্তু এখনো তাকে আমাদের বাসার আশেপাশে কাঁদতে দেখা যায় রাতের বেলা। আমার এই কাহিনীটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন এবং আরও নতুন নতুন ঘটনা পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আমি আবির এখন যে ঘটনাটা শেয়ার করব তা আমার সাথে এবং আমার বাসার প্রতিটি ফ্যামিলি মেম্বারের সাথে ঘটা। আমি তখন ক্লাস 9-এ পড়ি। সাল 2008। আমাদের এক মহিলা ভাড়াটিয়া মারা যায়।
সবকিছু ভালোভাবেই হলো, কিন্তু দুর্ভাগ্যবশত কারণে জানাজাটা উল্টা পড়ানো হয়। যেদিকে মাথা থাকার কথা সেদিকে পা দেওয়া হয়। পরে ব্যাপারটা বুঝতে পারলেও ভুলভাবেই কবর দেওয়া হয়। কবরটি দেওয়া হয় তার শ্বশুর বাড়ি, খুলনার খালিশপুর নামক কোনো এক জায়গায়। আর এখান থেকেই কাহিনীর শুরু। একদিন রাতে তার স্বামী টয়লেটে যায় এবং সেই মুহূর্তেই কারেন্ট চলে যায়। 10 থেকে 15 সেকেন্ডের ভিতর তার বউয়ের গলায় কেউ একজন বলে, মোমবাতিটা নাও। সেই ভয়ে সেন্সলেস হয়ে যায়। এভাবেই চলে কিছুদিন, কিন্তু এতে ভয় আরো বেড়ে যায়। তার স্বামী এক হুজুরের কাছে যায়। হুজুর বলেন, আপনারা লাশটাকে তুলেন, গোসল করিয়ে আবার জানাজা পড়ান। তখন কেবল 8 দিন হয়েছে সে মারা গেছে। দুপুরে লাশ ওঠানোর জন্য গেলে কবরের মাটি ওঠানোর পর আমি এবং সবাই যা দেখলাম তা আর কোনোদিন দেখতে চাই না। দেখলাম যে কবরে ওই মহিলা হেলান দিয়ে বসে আছে, আর কাফনের কাপড়, অনেকখানি কাপড় তার মুখের ভিতর গোজানো। এরপর 3 হুজুর মিলে কবরে নামলেন এবং দোয়া দুরূদ পরে কাপড়টা টেনে বের করতে থাকেন। এক সময় কাপড়টা বের হয়ে আসলে মহিলার লাশটি মাটিতে শুয়ে পড়ে। তাকে আবার গোসল করানো হয় এবং জানাজা পড়ানো হয়। তারপর কবর দেওয়া হয়। তার কিছুদিন পর তার স্বামী আবার আরেকটি বিয়ে করেন। কিছুদিন পর লোকটি রাতে বাসায় একা ছিলেন। পরদিন সকালে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। পরে আশেপাশের লোকজন খোঁজাখুঁজি করে বাসা থেকে প্রায় 1 কিলোমিটার দূরে তাকে খুঁজে পাওয়া যায়। তাকে জিজ্ঞেস করলে তিনি বলেন যে রাতে তার বউয়ের মতো একজন মহিলা তাকে ডেকে নিয়ে যায় এবং তাকে বিয়ের কথা বলেন। লোকটি আবার বিয়ে করেছে, সে কারণে একটা থাপ্পড় দেয়। সে থাপ্পড়ের দাগ স্পষ্ট আমরা দেখেছি সবাই। তার 2 দিন পরে লোকটি মারা যায়, কিন্তু এখনো তাকে আমাদের বাসার আশেপাশে কাঁদতে দেখা যায় রাতের বেলা। আমার এই কাহিনীটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন এবং আরও নতুন নতুন ঘটনা পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। নওগাঁ শহরের রাস্তার একটি ঘটনা। তখন রাত প্রায় 2টো বাজে। এই ঘটনাটির শিকার একজন সিএনজি চালক, তার নাম হাবিব। হাবিব তখন সিএনজি নিয়ে বাসায় ফিরছিল। হাবিব তখন দেখলো 2জন মধ্যবয়সী হুজুর ধরনের ব্যক্তি তাকে সিএনজি থামানোর জন্য অনুরোধ করছে। তা দেখে সে থামালো এবং একজন হুজুর তাকে বলল, ভাই, আমরা খুব বিপদে পড়েছি, আপনাদের কি হয়েছে জানতে পারি? সামনে আমাদের এক বন্ধু একটি লাশ নিয়ে দাঁড়িয়ে আছে। ওই লাশটি নিয়ে আমাদের সামনের গ্রামে যেতে হবে। তুমি কি আমাদের পৌঁছে দিতে পারবে? হাবিব কিছুক্ষণ ভাবল। তার মনে ওনাদের জন্য দয়া হলো। সে আবার বলল, হ্যাঁ, পৌঁছে দিতে পারবো, ধন্যবাদ তোমাকে। এটা বলে দুজনই সিএনজিতে উঠে পড়ল। কিছু দূর যেতেই হাবিব দেখলো আরেকজন হুজুর লাশ নিয়ে দাঁড়িয়ে আছে। লাশটি কাপড় দিয়ে পেঁচানো। হাবিব ওনার সামনে এসে সিএনজি থামালো। এরপর 2 হুজুর নামলো এবং 3 জন হুজুর লাশটি নিয়ে উঠল। তারপর তারা হাবিবকে সিএনজি চালাতে বলল। আর একজন হুজুর তার সাথে কথা বলতে থাকলো। সামনের গ্রামে যেতে কতক্ষণ সময় লাগবে? এই প্রায় 40 মিনিট। তুমি পিছনের দিকে চাইবে না, লাশের অবস্থা বেশি ভালো না, দেখলে ভয় পাবে। আচ্ছা হুজুর। তারপর হাবিব সিএনজি চালানো শুরু করলো, কিন্তু সে লাশ দেখার আকর্ষণ অনুভব করছে, কিন্তু সে সাহস পাচ্ছে না। এর প্রায় 5 থেকে 6 মিনিট পর সে অদ্ভুত বাজে শব্দ শুনতে পারল। এক অজানা ভয় তাকে গ্রাস করছে। সে তার মনের ভয় দূর করার জন্য সামনের লুকিং গ্লাস দিয়ে পিছনের দিকে চাইল। চেয়ে যা দেখলো তা দেখার জন্য কখনোই প্রস্তুত ছিল না। সে দেখলো ওই 3 হুজুর লাশটিকে ছিঁড়ে ভিড়ে শকুনের মতো খাচ্ছে। কেউ কলিজা তো কেউ বুকের রক্ত পান করছে।
তা দেখে সে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে গেল। যখন তার জ্ঞান ফিরল তখন হাসপাতালের বেডে ভর্তি, তার সারা শরীরে ব্যান্ডেজ। তাকে সকালে রাস্তার পাশে একটি খাল থেকে উদ্ধার করা হয়। এখন সে সুস্থ আছে। ওই দিনের ঘটনার পর থেকে আজও সে সন্ধ্যার পরে সিএনজি নিয়ে বের হয় না। আজও তাকে এই ঘটনা তাড়া করে বেড়ায়। আমার এই ঘটনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন। আরও নতুন নতুন ঘটনা পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে ধন্যবাদ। আমার জীবনে ঘটে যাওয়া ছোটোখাটো অসংখ্য ঘটনার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর ঘটনাটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। খুলনা থেকে ফিরছিলাম, দুপুরের দিকে রওনা হয়েছি। জ্যামের কারণে আর ফেরি মিস করায় ঢাকায় আসতে আসতে রাত 1টা বেজে গেল। তাড়াতাড়ি বাসায় আসার জন্য রেল লাইনের পাশ দিয়ে হাঁটা ধরলাম। আকাশে ঝলমলে চাঁদ, মানুষদম একদমই নেই। কিছু দূর আগানোর পরে একটা গাছের নিচে দেখলাম কয়েকজন মানুষ নড়াচড়া করছে। আরেকটু এগোতেই স্পষ্ট দেখলাম জিনিসগুলোকে। নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। দেখলাম অর্ধেক অর্ধেক শরীর কাটা কিছু মানব দেহ গড়াগড়ি করছে। কয়েকজনের গলা শরীর থেকে আলাদা, কয়েকজনের শরীর 5 থেকে 6 খণ্ড। তারা সবাই খুব কষ্ট করে টেনে হিঁচড়ে নিজের শরীরটাকে রেল লাইনের দিকে নিয়ে যেতে চাচ্ছিল। আমার মাথা ঘুরে গেল। এই দৃশ্য দেখে আকাশের স্পষ্ট জোছনায় পরিষ্কার দেখলাম সব। সাথে সাথে আল্লাহু আকবার বলে চিৎকার দিয়ে পিছনের দিকে ঘুরে দৌড় মারলাম। তাড়াতাড়ি বাস কাউন্টারে এসে দেখি কিছু মানুষ এখনো বসে আছে। ভোরের আলো ফুটলে যাবে, তাদের সাথে রাতটা কাটিয়ে দিলাম। পরদিন সকালে বাসায় ফিরে সবাইকে বললাম এই কথা। আমার ছোট মামা একজন ট্রেনের টিটি। উনি বললেন ট্রেনের রাস্তার পাশে নাকি অনেক সময় এমন কিছু দেখা যায়। মাঝে মাঝে ট্রেন চালক বা এদের সাথে মানুষগুলো অনুভব করেন এদের অস্তিত্ব। হতে পারে এরা ট্রেনে কাটা পড়ে মারা যাওয়া অতৃপ্ত আত্মা। আমার জীবনে আরও কিছু ঘটনা আছে, আপনাদের ভালো লাগলে শেয়ার করব। যা সত্য এবং সেই রাতে দেখেছিলাম সেটাই শেয়ার করলাম। আমার এই ঘটনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন। আরও নতুন নতুন ঘটনা পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে শুনছেন, ভূত গল্পের পক্ষ থেকে আমি মনির হুসাইন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে যে ঘটনাটি শেয়ার করব সেই ঘটনাটি কলকাতা থেকে পাঠিয়েছেন মুর্শিদ ভাই। যেভাবে লিখেছে আমি সেভাবেই পড়ছি। হ্যালো মনির ভাই, আমি মুর্শিদ বলছি কলকাতা থেকে। মাস 2 হলো আমি ব্যাংকে চাকরি পেয়েছি। প্রথম পোস্টিং দিয়েছে মুর্শিদাবাদের চৌগাছায়। অফিস থেকে ফিরে রান্নার ব্যবস্থা করছিলাম। হঠাৎ মায়ের ফোন এলো, বাবার মাইল্ড অ্যাটাক করেছে। মাকে আশ্বস্ত করলাম এই বলে যে আমি যত তাড়াতাড়ি সম্ভব আসতেছি। ছুটতে ছুটতে স্টেশনে গিয়ে জানতে পারলাম এখানে এক্সপ্রেস ট্রেন খুব কম দাঁড়ায়, তবে 11:30টায় ট্রেন আছে, সেটাও 2 ঘন্টা লেট। আমি টিকিট কেটে কিছুটা নিশ্চিত হলাম। মফস্বলের এই স্টেশনটিতে লোকজন এমনিতেই খুব কম থাকে, তার উপর ডিসেম্বরের কনকনে ঠান্ডা। একেবারেই নির্জন হয়ে গেছে। মাঝে মাঝে লোকাল ট্রেন আসলে কিছু লোক ওঠানামা করে। খালি একটা চায়ের স্টল খোলা আছে, ওখানে বারবার চা খাচ্ছি আর ট্রেনের জন্য অপেক্ষা করছি। 11:15 নাগাদ একটা মেয়ে দৌড়াতে দৌড়াতে স্টেশনে এলো। আমার সামনে এসে হাঁপাতে হাঁপাতে বলল, আচ্ছা 11:30টার ট্রেনটি কি ছেড়ে চলে গেছে? আমি বললাম না, ওটা 2 ঘন্টা লেট। তাই যাক বাবা, বাঁচা গেল।
এই শীতেও মেয়েটিকে ঘামতে দেখে বললাম, চলুন ওই ব্রেঞ্চে বসি। বসে ব্যাগ থেকে জলের বোতলটা দিতেই মেয়েটি এক নিঃশ্বাসে আধা বোতল জল খেয়ে ফেলল। কথায় কথায় দুজন দুজনের পরিচয় জানলাম। মেয়েটির নাম তৃপ্তি, কলেজে পড়ে, কলকাতায় যাবে, খুব জরুরি একটা কাজ আছে। ঠান্ডায় মেয়েটি খুব জড়সড় অবস্থায় বসে থাকতে দেখে আমি চা আনতে গেলাম, কিন্তু চা নিয়ে ফিরে এসে দেখি মেয়েটি নেই। এদিকে ওদিকে খুঁজেও না দেখতে পেয়ে চা স্টলের ছেলেটিকে জিজ্ঞেস করতেই ও বলল, না আমি তো কাউকে দেখিনি। আমি চলে যাচ্ছিলাম, ও আমাকে ডেকে বলল, আচ্ছা মেয়েটি কি লাল রঙের শাড়ি পরা ছিল আর হাতে একটি ছোট ব্যাগ? আমি বললাম, হ্যাঁ তাই তো ছিল। তবে যে বললেন আপনি কাউকে দেখেননি। ছেলেটি মৃদু হাসল। বছর 3 আগে মেয়েটি বাড়ি থেকে পালিয়ে এই স্টেশনে এসে অপেক্ষা করছিল ওর প্রেমিকের জন্য। ছেলেটি মৃদু হেসে বলল, কথা ছিল 11:30টার ট্রেন ধরে কলকাতায় গিয়ে বিয়ে করবে, সংসার করবে, কিন্তু ট্রেন এসে চলে গেল, ছেলেটি আসেনি। মেয়েটি রাগে, দুঃখে, লজ্জায়, অভিমানে 12টা লোকাল ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। তারপর থেকেই এই স্টেশনে আপনার মতো অনেকেই ওকে দেখেছে। মেয়েটি আজও ওর প্রেমিকের আসার অপেক্ষায় থাকে। হঠাৎ স্টেশনে ট্রেন ঢোকার শব্দে চমকে উঠে চোখ খুলতেই দেখলাম আমি একটা বেঞ্চের উপরে ঘুমিয়ে পড়েছিলাম। তাহলে এতক্ষণ যা দেখলাম তা কি সত্যি না স্বপ্ন? ঘটনাটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আজকে যে ঘটনাটি শেয়ার করব সেই ঘটনাটি নওগাঁ থেকে এক ভাই পাঠিয়েছেন। যেভাবে লেখা আছে আমি সেভাবে পড়ছি। আসসালামু আলাইকুম মনির ভাই, আমি জানি আপনি ভালো আছেন, তাই জিজ্ঞেস করলাম না। আমি নওগাঁ জেলার পুতনিতলা উপজেলার একটি গ্রাম থেকে বলছি। আমি সরকারি চাকরি করি, তাই স্টুডিওতে যাওয়ার সুযোগ হবে না। ঘটনাটি ভালো লাগলে পড়ে শোনাবেন। নিচে আমার নাম ঠিকানা দিলাম, প্রকাশ না করার জন্য অনুরোধ রইল। ঘটনাটি আমার না, আমার নানির সঙ্গে ঘটে যাওয়া একটি ঘটনা। আমার মা আমাকে ঘটনাটি বলেছে। ঘটনাটি প্রায় আজ থেকে 60 থেকে 70 বছর আগের ঘটে যাওয়া একটি ঘটনা। আমার সেই নানি ছিল খুবই গরিব একজন মানুষ। সে মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে বাচ্চা প্রসবের কাজ করত। ঘটনাটি ঘটে খুবই শীতের একটি রাতে। নানি প্রতিদিনের মতোই রাতে খাবার শেষ করে ঘুমিয়ে পড়েন। রাত্রি যে কয়টা বেজেছিল নানির মনে নেই, তখন ঘড়িও ছিল না। হঠাৎ করে নানির জানালায় টক টক করে কে যেন টোকা দেয়। তারপর নানিকে উঠতে বলে। নানি জিজ্ঞেস করে, কে? সে লোকটি বলে, পাশের গ্রাম থেকে এসেছে, তার খুবই বিপদ, তার স্ত্রী সন্তান সম্ভবা খুব কষ্টে ছটফট করছে, তাকে একটু যেতে হবে। নানি যেতে না চাইলেই নানি আর ওই লোকটির কথা ফেলতে পারে না। সে বাড়ি থেকে উঠে লোকটির পিছু পিছু রওনা হলো। রাত যে কটা ছিল নানির সে কথা মনে নেই। নানি দেখছিল লোকটি তার থেকে একটু দূরে দূরে হাঁটছিল। নানি বুড়ো মানুষ, তার মতো করে হাঁটতে পারছিল না। নানি লোকটিকে বলল, আমি বুড়ো মানুষ, আপনার মতো করে হাঁটতে পারছি না, একটু আস্তে যান। আবার বলল, আর কত দূর যেতে হবে? লোকটি বলল, এই সামনেই রাস্তা। নানি দেখলো গ্রামের ভিতর জঙ্গলের ভিতর দিয়ে নানিকে নিয়ে যাচ্ছে। আর একটু ভিতরের দিকে যেতেই দেখলো সামনে খুব বড় একটা পুকুর।
লোকটি পুকুরের পাড় দিয়ে নিচের দিকে নেমে যাচ্ছে। এখন তার সাথে কি হচ্ছিল সে সেটা মোটেই বুঝতে পারছিল না। কিন্তু লোকটি পুকুরের ভিতর দিয়ে নেমে যেতেই নানি বুঝতে পারল যে আজকে তার সাথে খুব খারাপ কিছু হতে যাচ্ছে। নানি প্রচণ্ড শীতের মধ্যেও তার শরীর দিয়ে ঘাম ঝরছিল। নানি মনে মনে ভাবল, এই অবস্থায় যদি এখান থেকে চলে যায় তাহলে সে তার ক্ষতি করতে পারে। তাই সে মনে মনে সাহস সঞ্চয় করে লোকটির পিছু পিছু রওনা দেন এবং নানি দেখতে পান যে লোকটি সেখান দিয়ে নামার সঙ্গে সঙ্গে আর পানি নেই। সেখানে সুন্দর একটা রাস্তা হয়ে গেছে আর সেই রাস্তা দিয়েই হেঁটে চলছে। সেখানে কিছুক্ষণ হাঁটার পর নানি দেখতে পান খুব সুন্দর একটা বাড়ি, ঠিক যেন রাজপ্রাসাদের মতো, শিল্পীর নিখুঁত হাতের তৈরি। আর এর সামনে অনেক লোকজন, আর ভিতর থেকে একজন মহিলার খুব কষ্টের কান্নার আওয়াজ আসছিল। সে লোকটি নানিকে ইশারা করে ঘরের ভিতরে যেতে বলল। নানি গিয়ে দেখল একজন মহিলা সন্তান জন্ম দেওয়ার জন্য ছটফট করছে। নানি সেই মহিলার সঙ্গে প্রায় 1 ঘন্টা চেষ্টার পরে একটা সন্তান ভূমিষ্ঠ করতে পারে। এরপর নানিকে সেই জিনটি কিছু কাপড় ও একটা ইটের সাবান দেন, বলেন যে গোসল করতে। তিনি দেখতে পান যে বর্তমান যুগের সুইমিং পুলের মতো একটা পুকুর, সেখানে আরো অনেক প্রায় 9 থেকে 10 জন মহিলা গোসল করছে। নানি গোসল শেষে জিনটিকে বলল তাকে ফিরিয়ে দিয়ে আসতে, কিন্তু জিনটি তাকে একটি ঘরের মধ্যে নিয়ে গেল। সেখান থেকে তাকে ইচ্ছামতো টাকা সোনা পয়সা নিতে বলল, কিন্তু নানি ভয় পেয়ে গেল এবং সে বলল তার এসব কিছু চাই না, তাকে ফিরিয়ে দিয়ে আসতে। নানির অনেক জোরাজুরির পর তাকে ফিরিয়ে দিতে রাজি হয় এবং জিনটি তাকে বলে সে যেন এই কথাগুলো কাউকে না বলে, বললে তার ক্ষতি হবে। বলে রাখা ভালো, এর মধ্যে 7 দিন অতিবাহিত হয়ে যায়। এর মধ্যে নানিকে সকালে ঘরে না পেয়ে সবাই খোঁজাখুঁজি শুরু করে দেয় এবং একদিন নানিকে শোবার ঘরে নানিকে দেখে সবাই বলে এই 7 দিন সে কোথায় গিয়েছিল। নানি কোনো কথা বলে না এবং নানির শরীরে প্রচণ্ড জ্বর, অনেক চিকিৎসার পরেও ভালো হচ্ছে না। নানি শুধু শয়ন স্বপনে সেই জিনটিকে দেখে। একদিন রাতে নানির শরীরের প্রচণ্ড কাঁপুনি দিয়ে জ্বর আসে এবং নানিকে একটি ভ্যানে করে ডাক্তারের কাছে নিয়ে যেতে হয় এবং রাস্তার মধ্যে সেই জিনটা একটা সাদা কাপড় পরে হাজির হয় এবং বলে এই অসুখ কোনো ডাক্তারের কাছে নিয়ে গেলে ভালো হবে না, সে স্থানীয় একটি মাদ্রাসার হুজুরের কাছে নিয়ে যেতে বলে। খালি পায়ে সেখানে যেতে হবে, নিয়ে আসার সময় পিছনে ফিরে তাকানো যাবে না। তার কথা মতো সেই হুজুরের কাছে সে নিয়ে যায় এবং পানি নিয়ে আসে। এরপর তার অসুখ আরো বেশি হয়। এর 3 দিন পর আবারও জিনটি নানির ঘরে আসে এবং বলে তারা জুতা পরে সেখানে গিয়েছিল, এর কারণে অসুখ বেশি হয়েছে। আবার সেখানে যেতে বলে এবং আবার যায়। সেখান থেকে পানি পড়া নিয়ে আসে, নানি খায় এবং আস্তে আস্তে নানি সুস্থ হয়ে যায়। সেই জিনটা কিছুদিন পর পর নানির কাছে আসতো এবং নানিকে অনেক কিছু দিতে চাইতো, কিন্তু নানি কিছুই নিতে চাইতো না। একদিন একটা বস্তা ভরে কিছু চাউল, কিছু মিষ্টি ও কিছু ফল নিয়ে আসে এবং বলে অনেক উপকার করেছে নানি তাদের। অনেকে অনেক চেষ্টা করেও যে কাজটি পারেনি নানি সেই কাজটি পেরেছে। তাই নানিকে কিছু দিতে চায় এবং ছেলেটিকে দেখে আসতে বলে। সেদিন নাকি তার ছেলের একটি অনুষ্ঠান হয়েছিল, কিন্তু নানি সেখানে যেতে রাজি হয় না। তার কিছুদিন পর আবারও সেই জিনটি নানির কাছে আসে এবং নানিকে
তার শাড়ির আঁচল পাততে বলে। সে কিছু পয়সা দিয়ে যায়। তারপর থেকে নানির আর্থিক অবস্থা ভালো হতে থাকে। শেষ পর্যন্ত নানির আর্থিক অবস্থা অনেক ভালো হয়ে যায়। গ্রামের লোকজন বলা বলি করে জিনের সন্তান প্রসব করেই নানি এমন বড় হয়েছে। আমার এই ঘটনাটি এখানেই শেষ। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্টসের মাধ্যমে জানাবেন। আরও নতুন নতুন ঘটনা পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।